বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে তৃতীয় মাত্রার আরো একটি নতুন পর্ব দেখবার জন্য আমন্ত্রণ। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাই বসা আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদদাতা শাবান মাহমুদ। ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় নিলুফার চৌধুরী মনি। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। শাবান, প্রথমে এসেছেন, আপনাকে বিশেষভাবে স্বাগত। এবং প্রথমে একটু শুনতে চাইব যে গত কয়েক মাস ধরে বিশেষ করে 1 জুলাইয়ের পর থেকে জঙ্গি আতঙ্কে গোটা বাংলাদেশ এবং এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য জায়গায়, কারণ তাদের দেশের মানুষ এখানে থাকে। জঙ্গিবাদ নির্মূলে কতটা সফল হতে পারল বাংলাদেশ মনে হয় বা নিয়ন্ত্রণে? চূড়ান্ত বিশ্লেষণের সময় বোধহয় আসেনি, তবে 1 জুলাই হলি আর্টিজানে, গুলশানের হলি আর্টিজানে যে রেস্টুরেন্টে খুব ভয়ঙ্কর ভাবে জঙ্গি হামলা হয়েছিল এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, তারপর থেকে আমরা লক্ষ্য করেছি যে জঙ্গিবাদের বিরুদ্ধে সামগ্রিকভাবে একটি সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ জঙ্গিবাদের বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তোলার একটি সতর্কতামূলক সচেতনতামূলক একটি আন্দোলন। একটি বলা যেতে পারে যে শিশুদের মধ্যেও জঙ্গিবাদের বিরুদ্ধে এক ধরনের ঘৃণাবোধ তৈরির যে প্রচেষ্টা সরকারি উচ্চ পর্যায়ের মহল থেকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সবকিছু মিলে, এমনকি মনিয়াপার উদ্দেশ্যে বলছি যে উনি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় নেত্রী, বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা তারা বলছেন। তারা জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথাও তারা বলার চেষ্টা করছেন, যদিও তাদের বক্তব্যের সাথে সেই ধরনের কর্মসূচি আমরা এখনো খুঁজে পাইনি। তবে আমরা ধরে নিতে চাই যে জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপির নীতিগত অবস্থান রয়েছে। সব মিলে গত কয়েক মাসে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে আহ্বান জানিয়েছেন জাতির প্রতি, তিনি বারবার যে আহ্বান অব্যাহত রেখেছেন এই জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার, সেই আহ্বানের প্রতি আমার মনে হয় যে জাতি বা দেশবাসী রেসপন্স করছে এবং সব কর্নার থেকে যে ধরনের কালেকটিভ প্রচেষ্টা অব্যাহত রয়েছে তার একটি প্রতিফলন আমরা পাচ্ছি। আমি খুব আশাব্যঞ্জক জায়গা থেকে বিশ্লেষণ করতে চাই। একটি বক্তব্য আছে যে আন্তর্জাতিক সংশ্লিষ্টতা এদের রয়েছে, বিশেষ করে আইএস এর সঙ্গে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি বলা হচ্ছে এবং তারা বলছে যে তাদের এই বিষয়টি তারা নিশ্চিত। বাংলাদেশ সরকার বা সেটি খুব একটা স্বীকার করতে চাইছে না। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে আইএস এর সঙ্গে আবার আপনি যখন দেখেন যে এটি নির্মূল করা বা এটি নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে এরকম একটা আশাবাদ যেমন আছে, 2 দিন আগেই আমরা দেখলাম যে র্যাব 2 দম্পতিকে ধরল, 2 জোড়া, এবং সেখানেও বলা হচ্ছে যে এরা যেসব তথ্যাদি দিয়েছে তাতে কিছু কিছু গ্রুপ আছে এখনো সক্রিয়, যারা বড় কোন অপারেশন চালানো বা বিশেষ ব্যক্তিকে টার্গেট করে অপারেশন করবার প্ল্যান করছে। এটি র্যাবের ভাষ্য। আতঙ্কটা তো, উদ্বেগটা তো কাটছে না। র্যাবের এই ভাষ্যের ভেতর দিয়ে প্রমাণিত হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্ততপক্ষে তারা তাদের অনুসন্ধানে বেরিয়ে আসছে। জঙ্গি তৎপরতা সম্পর্কে তারা কিন্তু খুব তাৎক্ষণিকভাবে অথবা জঙ্গি তৎপরতা সম্পর্কে তাদের অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে মূল চিত্রটি উঠে আসছে, যেটি আমরা কিন্তু হলি আর্টিজানের এই দুঃখজনক ঘটনার আগে এমনটি আমরা লক্ষ্য করিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অনুসন্ধানের ভিত্তিতে তারা আমাদেরকে একটি আভাস দিচ্ছেন বা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে জঙ্গিরা কোথায় কোন অবস্থানে আছে সেটি তারা নির্ণয়ের জন্য নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে অনুসন্ধান করে তাদের কাছে একটি চিত্র অন্তত পক্ষে তারা দাঁড় করাতে পেরেছে। সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, অভিযান চালাচ্ছে। আপনি জানেন যে রাজধানী কল্যাণপুরে সম্প্রতি পুলিশি অভিযান একটি সফল অভিযান হিসেবেই কিন্তু চিহ্নিত হয়েছে দেশবাসীর কাছে। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, এটি একটি পজিটিভ দিক। আর আপনি যেটি বলেছেন পুরোপুরি নিয়ন্ত্রণ তো বাংলাদেশ কেন, সারা বিশ্ব আন্তর্জাতিক সংশ্লিষ্টতা বলেছেন সে আন্তর্জাতিক সংশ্লিষ্ট, অর্থাৎ আইএস এর কোন ব্রাঞ্চ বা শাখা হয়ে বা তাদের পক্ষ হয়ে এই জায়গা
কোন গ্রুপ কাজ করছে কিনা সে বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু দুই ধরনের বক্তব্য আসছে। কখনো কখনো তারা মনের অজান্তেই বলছে যে আইএস এর সাথে সংশ্লিষ্টতা রয়েছে, আবার কখনো কখনো তারা বলছে যে না, আইএস এর কোন অস্তিত্ব বাংলাদেশে নেই। কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের যেটি মনে হয়েছে, আইএস এর আদলে ওই আদর্শের ধারাবাহিকতায় বাংলাদেশে একটি গ্রুপ সক্রিয় রয়েছে। আইএস বিশ্বব্যাপী যেভাবে জঙ্গি সন্ত্রাস পরিচালনা করছে এবং জঙ্গি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশগুলোতে অশান্তি সৃষ্টি করার জন্য, সন্ত্রাস সৃষ্টি করার জন্য, তাদের আদর্শের অনুকূলে বাংলাদেশে একটি গ্রুপ, অদৃশ্য একটি গ্রুপ তা রয়েছে। এ বিষয় নিয়ে অন্ততপক্ষে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। আইএস এর ব্রাঞ্চ হয়ে বা তাদের শাখা হয়ে এখানে কাজ করছে, মানে ভাবাদর্শ আছে, কিন্তু অন্যান্য যোগাযোগ, কিন্তু তাদের এরকম যোগাযোগ আছে কি মনে হয় যে তারা অস্ত্র, অর্থ এগুলো তাদের কাছ থেকে পাচ্ছে? এই সন্দেহ তো অবশ্যই আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের ভেতর দিয়েও তো এই সন্দেহটাকে মানে ধরেন যে আইএস যদি অর্থ দেয় বা আল কায়দা যদি এদের অর্থ দেয়, অস্ত্র দেয়, তাহলে তো আর শাখা ঘোষণা করার না করার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একই তো না। সরাসরি আইএস অস্ত্র দেয় কিনা বা তালেবান তারা অস্ত্র দিচ্ছেন কিনা তা আমি ওই জায়গায় যাব না। তবে আমি মনে করি যে যারা জঙ্গিবাদ এখানে সৃষ্টির ভেতর দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়, তারাও এর অর্থ যোগানদাতা হতে পারেন। কারণ তারা বাংলাদেশ থেকে অর্থ না দিলেও তাদেরও তো অনুসারী রয়েছে সারা বিশ্বে, এবং তাদেরকে প্যাট্রোনাইজ করার জন্য তো বিশ্বব্যাপী একটি মৌলবাদী গোষ্ঠী রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই আইএস কে কারা প্রমোট করছে। অন্ততপক্ষে গণতান্ত্রিক কোন শক্তি কিন্তু আইএস কে বা আইএস এর অনুসারীদের প্রমোট করছে না। আপনি যুক্তরাষ্ট্রের যে বিষয়টি তুলে ধরেছিলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব মোড়লদের একটি অংশ তো অবশ্যই সারা বিশ্বে এই আইএস এর বা আইএস এর বাইরেও এই আদলে কিছু ভিন্ন নামের অর্গানাইজেশন গুলোকে প্যাট্রোনাইজ করছে। কাজেই আমি আপনার বক্তব্যকে উড়িয়ে দিচ্ছি না যে তাদের যদি প্যাট্রোনাইজ থাকে বা তাদের অর্থের যদি যোগান থাকে সেক্ষেত্রে কিভাবে, কিন্তু আমার কাছে সন্দেহ হচ্ছে যে যা ইন্টারন্যাশনালি এটিকে কন্ট্রোল করছেন তারা সরাসরি বাংলাদেশে এখন পর্যন্ত এই সুযোগটি গ্রহণ করতে পারছে বলে আমার মনে হয় না। কিন্তু আমার কাছে এটি অবশ্যই মনে হয় যে বাংলাদেশের এই নির্বাচিত সরকারকে অন্ততপক্ষে যারা সহযোগিতা করতে চায় না, বা বাংলাদেশের নির্বাচিত সরকার যদি বেকায়দায় পড়ে, আন্তর্জাতিক যে মহলটি অন্য একটি গোষ্ঠীকে এই জায়গায় নিয়ে আসতে চায়, নিশ্চয়ই সরকারের রদবদল শুধুমাত্র আমাদের বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে হয় না। এখানে আন্তর্জাতিক একটি মহলের সবসময় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তাদের একটি ইন্ধন থাকে অথবা তাদের একটি পৃষ্ঠপোষকতা থাকে। ওই গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠীর এই তৎপরতাকে নানানভাবে উৎসাহিত করার চেষ্টা করছে বলে আমার সন্দেহ। আসবো আপনার কাছে। নীলুফার চৌধুরী মনি, এই পরিস্থিতি যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আপনার সর্বশেষ পর্যবেক্ষণ কি? এবং আরেকটি প্রশ্ন, যে সাবান মাহমুদ বলছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জঙ্গিবাদের বিরুদ্ধে বলছে, এ কথা ঠিক, যদিও বলছেন যে তেমন কোনো কর্মসূচি তাদের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিএনপির পক্ষ থেকে একসময় জাতীয় ঐক্যের কথা বলা হয়েছিল, পরে বলা হয়েছে যে সরকার যেহেতু এখানে উৎসাহ নিচ্ছে না। আমরা পত্রপত্রিকায় দেখলাম যে বিএনপি নিজেরাই উদ্যোগী হয়ে এক ধরনের সংলাপ বা জাতীয় সংলাপ বা ঐক্যের একটা উদ্যোগ নেবে, সরকার না চাইলে সরকারের বাইরের শক্তিগুলোকে নিয়ে। সে বিষয়ে আর পরে কোনো পদক্ষেপ বা কার্যক্রম লক্ষ্য করা যায়নি। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমাদের শাবান মাহমুদ যে কথাগুলো বললেন, আমি ওনার কথার সাথে, উনি যে পত্রিকায় আছেন, আজকে একটা রিপোর্ট আছে ওই পত্রিকায়, বাংলাদেশ প্রতিদিনে, না ওনার না, আমি জানি না ওনার কিনা, আমি জানি না, বিশেষ প্রতিনিধি হতে পারে। এখন উনি যদি বিশেষ প্রতিনিধি হয় আমি জানি না, কয়েকজন বিশেষ প্রতিনিধি, যাই হোক, এখন অনেক সময় নাম প্রকাশও করেন না অনেকে, আমরা যতটুকু জানি। যাই হোক, যেটা বলছিলাম যে গত কয়েকদিন আগে জঙ্গি সন্দেহে যে ক্রসফায়ার দিয়ে যে মারা হয়েছে মেজর জাহিদ, আর্মি থেকে কিছুদিন আগে যিনি অবসর নিয়েছেন, এবং আমরা পত্রিকার মাধ্যমে পড়েছি যে উনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টাও করছিলেন, কানাডা বা অন্য কোনো দেশে। তো আজকে বাংলাদেশ প্রতিদিনে ওই খবরটা আসছে যে তার ওয়াইফকেও খোঁজা হচ্ছে, যে তার ওয়াইফও জঙ্গিদের, মহিলা জঙ্গিদের উনিও লিডার। এখন আমার কথা হচ্ছে যে উনি কিছুক্ষণ আগে বললেন যে জঙ্গি নাই, তবে জঙ্গির ভাবধারা আছে। আবার জঙ্গি পত্রিকা অন্তরে মন্ত্রীরা একরকম বলেন, প্রধানমন্ত্রী একরকম বলেন, সরকার একরকম বলেন। তার মানে এই যে বাঘে ধরা প্রতিদিন বলেন, তার আপনি খেয়াল করে দেখবেন জিল্লুর ভাই, যে এই ঘটনাটা জঙ্গি যখন থেকে জঙ্গির নাম বলা হয়,
যে ওই বাংলা ভাই বা কিছু তখন থেকেই কিন্তু বিএনপি কিন্তু জঙ্গিদেরকে অ্যারেস্ট করেছে। হতে পারে যে সময়টায় আওয়ামী লীগের সময় তাদের জন্ম হয়েছিল, তারপরে ভাবধারা ক্রমে বিএনপির সময় তারা উত্থান হয়েছে, আরেকটু বেড়েছে, বিএনপির সময় অ্যারেস্ট হয়েছে এবং 1000 সরকারের সময় বোধহয় ফাঁসি হয়েছে। তো তখন থেকে কিন্তু আওয়ামী লীগের সময় উত্থান হয়েছে আপনি সেটি বলছেন, কিন্তু বিএনপির সময় অ্যারেস্ট হচ্ছে সেটা এটাই বলছি। বিএনপি আওয়ামী লীগের সময় জন্ম হয়েছে, বিএনপির সময় উত্থান হয়েছে একদিনে, এটা একদিনের কথা না, কিন্তু সেইটা শেষের পরে এটা নিয়ে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। আওয়ামী লীগের তাদের সময় আপনি দেখেন যে একসাথে অনেক জায়গায় উদিচি বলেন, নারায়ণগঞ্জ বলেন, অনেক হামলা টামলাও হয়েছে। কিন্তু তখন থেকে যদি জাতীয় বিশেষ কিছু জিনিসের ব্যাপারে যদি সরকার বিরোধী দল সব জাতীয় ঐক্য সৃষ্টি, আমাদের কখনোই সেটা হয়নি। যে কথাটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু উদ্যত্ত আহ্বান করেছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার উত্তরে কি বলেছিলেন, যাদের হাতে আগুন লেগে আছে তাদের সাথে আর যাই হোক আতাত হতে পারে না। জাতীয় কোনো ঐক্যের জন্য আমরা যদি এখন বলি যে হলি আর্টিজানের যে ঘটনাটা ঘটলো, 5 জনকে যে বেঁধে রাখা হলো, আমরা সমস্ত বিশ্ব তাকিয়ে দেখলো, তারপরে তারা কোথায় গেল আজ পর্যন্ত আর আমরা জানি না। এবং আমি ওইখানেও যাচ্ছি না, আমরা যদি দেখি যে মাদারীপুরে যে ঘটনাটা ঘটলো, একটা ছেলে যখন একটা কলেজে প্রফেসরকে মারতে গেল, সে তাকে কুপালো, তারপরে ছেলেটা ধরা পড়লো, তাকে লাইফ জ্যাকেট আদালতে হাজিরা দেওয়া হলো, তাকে রিমান্ডে নেওয়া হলো, রিমান্ডের একটা পর্যায়ে রাতের অন্ধকারে তাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হলো। তার মানে কি গভর্নমেন্ট কি চায় না যে জঙ্গির কোনো ক্লু থাকুক? আমরা কি চাই যে মানুষটা অপরাধী, আইনের চোখে দোষী, সবার চোখে দোষী, তাকে আমরা আগে জীবিত রাখবো, তার কাছ থেকে সমস্ত তথ্য উপাত্ত নিব। এটার মূল শিকড়ে যদি আমরা হাত দিতে যাই তাহলে আমাদের তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে প্রাথমিকভাবে। এইভাবে কয়েকদিন গোপন রেখে সরকার, যেমন ধরেন যে আজকে আমি যেটা বলবো যে ওই যে মেজর জিয়া বা আরো যে আর্মিতে পর্যন্ত জঙ্গি আছে, এটা কিন্তু সরকারই প্রমাণ করছে। এখন যে বলাই হয়েছে যে উনি জঙ্গি ছিল, উনি আইএস এর সাথে বা জঙ্গি ছিল, আইএস এর সাথে সম্পর্ক ছিল, এরকম। এখন আমি কোনটাকে ধরবো? একবার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দেশে কোনো জঙ্গি নাই, দেশে কোনো আইএস নাই, আবার তার মন্ত্রীরা বলছেন, এবং তার কয়েকদিন পরে হলি আর্টিজানের ঘটনার পরে শাবান ভাই নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে কল্যাণপুরে একদিনের ঘটনায় কিছু জঙ্গির নাম ধরে তাদেরকে মেরে ফেলা হলো। আমরা দেখলাম যে একদিকেই 9 জন মারা গেল এবং হাতে একটা চাকু, যেটা ফল কাটা চাকু, ফলটাও ঠিক মতো কাটবে কিনা ছবিতে স্পষ্ট মানে দৃশ্যমান যে ওই চাকুটা ভূত একটা চাকু, হাতের মধ্যে গুলি লেগেছে, চাকুটা সরেনি। তার মানে কি গুলি লাগার সময় যদি হাতে চাকু থাকতো, চাকু কেন আরো বড় কিছু থাকলেও কিন্তু ছিটকে যেত। আমার মনে হয় গুলি করার অনেক পরে চাকুটা দেওয়া হয়েছে, আর না হয় সে অনেক আগেই মারা গিয়েছে, পরে গুলিটা লেগেছে, যে কারণে চাকুটা একদম মানুষটার সাথে লেপ্টে আছে। তো সেইখানে কল্যাণপুরে যে ঘটনাটা ঘটলো, তারপরে কিন্তু আইজি সাহেব তার নিজস্ব কণ্ঠে বলেছিলেন যে আমরা আরো কিছু জঙ্গি নিধন করেছি। তাহলে আমরা কোন কথাটা বিশ্বাস করবো? একজন আইজি, সে প্রশাসনিক চিফ পুলিশ ডিপার্টমেন্টের, উনার কথা আমরা বিশ্বাস করবো না? তখন স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলবে সেটা বিশ্বাস করবো না? মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলবেন সেটা বিশ্বাস করব? যদি তাই হয় যে হ্যাঁ ঠিক আছে, আমি ধরে নিলাম যে জঙ্গি নাই, আমাদের প্রধান উপদেষ্টা যিনি অনেক সময় ইউএসএ তে থাকেন, উনি কিন্তু ইউএসএ তে একটা জার্নালে লিখেছেন যে বাংলাদেশের এখন অবস্থা এমন পর্যায়ে গিয়েছে, আইএস আছে, সেখানে ড্রোন পাঠানো উচিত। এটা কিন্তু একটা জার্নালে লেখা, তার নাম করা পত্রিকায় লেখা। সো এই জায়গাটা আমি মনে করি যে ক্লিয়ার হওয়া উচিত। আর সর্বাগ্রে এইটা করা উচিত যে জঙ্গি আছে বা নাই, সরকারকে এটা ক্লিয়ার করে, যেমন আর্মিতে কোনো কিছু হলে জঙ্গি নাই বলছে না, বলছে আইএস নাই, আইএস এবং জঙ্গি হচ্ছে আইএস এর সংশ্লিষ্ট। ইংরেজিতে বাংলার জঙ্গি বলে তাকে আইএস, আইএস একটা অক্ষর মিলিয়ে ওরা একটা সংগঠন। জঙ্গি আল কায়দা একটা, সব সংগঠনের সমন্বয়ে কিন্তু একটা জিনিস। যেমন ধরেন বাংলাদেশে দাড়ি সবারই আছে, যিনি টঙ্গিতে গিয়ে তবলিগ করে উনিও দাঁড়িয়ে রাখেন, যিনি জামাত করেন উনিও দাঁড়িয়ে রাখেন।
যিনি ওই যে কি বলে হেফাজত করেন তারাও দাঁড়িয়ে রাখেন। সো এখানে ওই জায়গাটাই তো আমরা কোনো করতে পারি না, কিন্তু যখনই আমরা ওটাকে শাখায় বিভক্ত করতে যাই তখন তিনটা দল, তিন জনের তিন রকম অভিব্যক্তি, তিন রকম আদর্শ। হ্যাঁ, তো যারা আমাদের বাপ দাদা তিনজন তাদেরও দাঁড়িয়ে আছে। তো এখন এইটা বাংলাদেশ এমন একটা দেশে আমরা রূপান্তরিত হয়েছি যে 90% যেখানে মুসলিম, যেখানে মাদ্রাসার স্টুডেন্ট এখনো অনেক বেশি, সেখানে একটা সন্তান, একটা মেয়ে এই যুগে বিসিএস এর চাকরি হতে গিয়ে হওয়ার পরে বাবা মাদ্রাসায় চাকরি করেন, এই অপরাধে সেই সন্তানের চাকরি হয় না। একটা দুঃখজনক কিছু নয়, যে দেশে 100 জনের 90 জন মুসলিম থাকে, বাস করে, সে দেশে একজন মুসলিমের সন্তানের বিসিএস। আপনি দেখছেন যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা নিরাপত্তা সংস্থাগুলোর এই জায়গায় যথেষ্ট পরিমাণে দুর্বলতা আছে এবং তাদের কথার মধ্যে যথেষ্ট পরিমাণে দুর্বলতা না থাকলে তারা মেরে ফেলবে না, তারা তো অত নিয়ে আসবে, ওই লোকগুলাই বলবে পুলিশের কাছে। কত জাজমিয়ার নাটক ওনারাই বলেন। তো একটা নাটকই করুক, সে নাটকের তো মিলতে হবে, নাটকের শেষ দৃশ্য প্রথম দৃশ্যের তো মিল থাকতে হবে। এখানে তো কোনো মিল নাই। আমার যদ্দূর বিশ্বাস, আজকে আমার সাথে যিনি আছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিস্টে পাস করা, জার্নালিজমে। যাই হোক, তো উনি একজন নামকরা সাংবাদিক। সেই সাংবাদিক ওনারা কিন্তু উল্টাপাল্টা বলতে পারেন না, উল্টাপাল্টা করতে পারেন না। জাতি তাদের কাছে একজন কম শিক্ষিত সাংবাদিক আর শিক্ষিত সাংবাদিকের মধ্যে এখানেই তফাৎ থাকার কথা। আমি মনে করি যে উনি ওনার জায়গা থেকে এটা ক্লিয়ার করলে সবার জন্য ভালো হবে, ভবিষ্যতে আর কখনো। আমি ভালো জার্নালিস্ট বা তুলনামূলক কম ভালো জার্নালিস্টের বিষয় নয়, জার্নালিস্টের কাজই হচ্ছে তথ্য অনুসন্ধানের ভিত্তিতে যেটি সঠিক সংবাদ পরিবেশনের একটি ক্ষেত্র তৈরি করা এবং জাতিকে কোনোভাবে যেন তথ্য দিয়ে বিভ্রান্ত না করে, সেটি হলো সাংবাদিকতার কাজ। আমি সাংবাদিকতার জায়গা থেকে কিন্তু এই জঙ্গিবাদের বিষয় নিয়ে আলোচনায় আসিনি। জঙ্গিবাদের যে সাম্প্রতিক সময়ের একটি সারা দেশের যে বিচ্ছিন্ন একটি জঙ্গি সেই বিষয়ে আলোচনা হচ্ছে এবং আপনি বলেছেন যে আমি কোন রাজনৈতিক দলের পক্ষ হয়ে বলছি না, আপনি বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গি জন্ম হয়েছিল, সেটি বিস্তার লাভ করেছে বিএনপি সরকারের আমলে। আমি এই জায়গা থেকেও জিল্লুর ভাই খুব অপরাধের জায়গায় দেখি না, কারণ আওয়ামী লীগের সময় শাসন আমলে যদি জঙ্গির জন্ম হয়, সেই ব্যর্থতা যতটা না আওয়ামী লীগের ততটা হচ্ছে যারা জঙ্গি হয়েছে। কারণ বাংলাদেশের যখন প্রায় 1000 বছরের স্বপ্ন নিয়ে একটি দেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল, বাঙালি জাতি স্বাধীন হবে, এটি ছিল তাদের দীর্ঘ আকাঙ্ক্ষার ফসল। তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে প্রায় সমগ্র জাতি কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তখন আমরা লক্ষ্য করেছি যে একটি গোষ্ঠী তারা স্বাধীনতার আন্দোলনের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজকে জঙ্গিরা যে কাজটি করছে, তখন তারাও কিন্তু একইভাবে এই কাজগুলো করেছে। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাড়িগুলোকে আগুন লাগিয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের পাক হানাদার বাহিনীকে চিহ্নিত করে বলেছে তাদেরকে হত্যা করার জন্য। এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা তখন করেছে। কাজেই ওই সময় তো আর আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষের শক্তি তৈরি করার জন্য কিন্তু এই ক্ষেত্রটি তৈরি করেনি, তারা বরং 7.5 কোটি বাঙালিকে ঝাঁপিয়ে পড়ার জন্য একটি স্বাধীন ভূখণ্ডের প্রত্যাশায় তারা বঙ্গবন্ধু এই নেতৃত্ব, এই আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই তখন যারা রাজাকার হয়েছে, আলবদর হয়েছে, সেটি কিন্তু আওয়ামী লীগের ব্যর্থতা নয়, বাট ওই সময়কার সৃষ্টি। ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারের আমলে যদি বাংলা ভাই বা অন্য কোন জঙ্গির একটি জন্ম হয়ে থাকে বা প্রাথমিক আত্মপ্রকাশ ঘটে, সেটি আওয়ামী লীগের যতটা না ব্যর্থতা, সেটি তাদের মানসিকতার দৈন্যতা। তারা এই স্বাধীন বাংলাদেশ মেনে নিতে পারেনি, যেমনি মহান মুক্তিযুদ্ধের সংগ্রামে তারা মেনে নিতে পারেনি। কিন্তু তারপরেও আমি মনি আপার উদ্দেশ্যে বলছি যে ওই বাংলা ভাইকেও যখন আওয়ামী লীগ চিহ্নিত করেছিল জঙ্গি হিসেবে, তখন কিন্তু ওই আপনার সরকারের আমলে, তৎকালীন সরকারের যারা জোটভুক্ত দলের মন্ত্রিত্বের মর্যাদায় ছিলেন যুদ্ধ অপরাধী মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি কিন্তু বলেছিলেন যে এটি মিডিয়ার সৃষ্টি। পরবর্তীতে আওয়ামী লীগের প্রবল আন্দোলনের চাপেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে বিচার করা হয়েছিল। কাজেই আওয়ামী লীগের এই জায়গায় মানে কোন ধরনের পৃষ্ঠপোষকতার অভিযোগ আমি পাই না। কিন্তু বর্তমান সরকারের আমলে যে জঙ্গিগুলো বেরিয়ে আসছে, চিহ্নিত জঙ্গি, তাদের আত্মপরিচয় খুঁজতে গেলে কিন্তু খুব
দুঃখজনক হলেও সত্য যে বিএনপি জামাতের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি বেরিয়ে আসছে। আর মনিয়াপা যে আক্ষেপ করলেন যে কল্যাণপুরের ঘটনায় ওই জঙ্গিগুলোকে যদি তাৎক্ষণিকভাবে এভাবে শুট করা না হতো, মেরে না ফেলা হতো, তথ্য অনুসন্ধান করা হতো, যেখানে তার বাবা মা সব থেকে তো প্রিয়জন হচ্ছে তার সন্তান, বাবা মায়েরাই যে জঙ্গিদের লাশ পর্যন্ত গ্রহণ করতে আসে না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, সেই জায়গায় তাদের জন্য যাদের হাহাকার তৈরি হয়, সেটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না, যে গোষ্ঠী আক্ষেপ করে বলে যে তাদেরকে কেন মেরে ফেলা হলো, জাতির কাছে কিন্তু তাদের একটি নতুন পরিচয় তৈরি হয়। কাজে যে আমি ওই জায়গায় যাব না। আপনি যে বিষয়টি বলেছিলেন যে জঙ্গি, হ্যাঁ, এই জঙ্গিদের প্রসঙ্গে আমি বলবো যে আজকে জঙ্গিদের ব্যাপারে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সমগ্র রাজনৈতিক যে বাংলাদেশে যারা রাজনীতি করছে, নিবন্ধিত রাজনৈতিক দল এক্সেপ্ট জামাতে ইসলাম, আমার মনে হয় যে প্রকাশ্যে সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু তারা প্রকাশ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিলেও তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। যাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে, আজকে দেশের জনগণ তাদেরকে চিহ্নিত করতে চায় যে এরা হয়তো জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে। এই জায়গায় ক্লিয়ার হওয়া উচিত। যদি বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের জনগণের কল্যাণে রাজনীতি করতে চায় কোন রাজনৈতিক দল, তাদের কোনোভাবেই জঙ্গিকে বা জঙ্গি গোষ্ঠীকে প্রকাশ্যে অথবা পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতার সুযোগ আপনি বলতে চাইছেন সেই জায়গাটাতে বিএনপির এই জায়গাটা আমি একটু বলতে চাই। উনি যে কথাটা বলেছেন যে বিএনপি পৃষ্ঠপোষকতা করলেন, ডেফিনেটলি বেগম খালেদা জিয়া কিন্তু এইভাবে বলতে পারতেন না। তার বিনিময়ে ওনারা কিন্তু এটার উত্তর কিন্তু এটা হয় না যে হাতে যাদের আগুন আছে তারা এটা করতে পারে না, এটার সাথে কিন্তু এটা যায় না। তারপরে উনি যেহেতু এই কথাটা বললেন, আমি এই কথাগুলো বলতে চাই না, তারপরেও কথা বারবারই ফিরত আসে। আমরা এমন একটা দেশে বাস করছি যে উনি অনেকক্ষণ মুক্তিযুদ্ধের স্বাধীনতা এইসব বললেন, কিন্তু স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন, যিনি স্বাধীনতার পুরস্কার দিয়েছেন, যিনার ক্ষমতার শাসন আমলে যিনার দলে স্বাধীনতা পুরস্কারটার জন্ম হয়েছে, সেই পুরস্কারটা যখন কেড়ে নেওয়া হয়, যখন সম্মানী ব্যক্তিকে আপনি সম্মান না করে অপমান করবেন, তখন সেই দেশ থেকে ভালো কিছু উর্বর জায়গা থেকেই ভালো জন্ম হয়, অনুর্বর থেকে এত ভালো কিছু হয় না। আমরা তখনই স্বাধীনতার কথা বলতে পারি যে স্বাধীনতা, মহান স্বাধীনতার ঘোষককে স্বাধীনতা পুরস্কারটা আপনারা ছিনিয়ে যারা নেয়, তাদেরকে ধিক্কার দেওয়া ছাড়া আমার আর কিছু বলার নাই। আজকে আমাদের প্রতিবেশী দেশ নিয়ে আমরা অনেক প্লাস মাইনাস অনেক কথা বলি। প্রতিবেশী দেশে কলকাতা মিউজিয়ামে একটা মাত্র মুক্তিযুদ্ধের ছবি আছে, সেই মুক্তিযুদ্ধের ছবিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কিন্তু তারপরে প্রমাণ, এর চেয়ে বড় প্রমাণ কি হতে পারে? এত মানুষ এত কিছু করলো, রাতে সন্ধ্যাবেলা ঘোষণা দিয়ে রাতের অন্ধকারে আত্মসমর্পণ করলেন যারা, তাদেরও অবদান আছে। আমরা সবার অবদান মেনে নেই, একজনই কখনোই যুদ্ধে স্বাধীন করতে পারে না একটা দেশ। কিন্তু প্রতীক হিসাবে যে মানুষটার ছবি এখনো শোভা পাচ্ছে কলকাতার মিউজিয়ামে, সেইখানে তার কাছ থেকে স্বাধীনতার প্রতীক একজন মানুষকে মরণোত্তর সম্মান দিলে তার আশেপাশের মানুষরা সেটা ভোগ করে, যে চলে যায় সে তো চলেই যায়, তাকে দিলেই কি না দিলেই কি, অপমান করলেই কি না করলেই কি, কিন্তু যে অপমান করলো তার কিন্তু সেই অপমানের জন্য একটা দিন অপেক্ষা করতে হবে। সেই জায়গায় আপনারা বলেছেন যে বাংলা ভাইয়ের বিস্তারটা হয়েছে আমাদের সময়, বিস্তার একটা যখন সন্তান বেড়ে ওঠে, সন্তানটা হওয়ার সময়, বাড়ার সময়, সন্তান যখন ছোট থাকে সে ফেরেশতার তুল্য থাকে, তাকে বোঝা যায় না যে এই সন্তানটা বড় হলে কতটা খারাপ হবে। তো সেইখানে না হয় ভুল ছিল। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে যারা সেই জঙ্গিদের যারা চিফ ছিলেন, তারা আজকের যারা মন্ত্রী তাদের পারিবারিক সদস্য। তো জঙ্গি লালন পালনের জন্য, জঙ্গি জন্ম দেওয়ার জন্য, মানুষ মারার জন্য যদি মন্ত্রিত্ব দিতে হয়, আমি কিন্তু সেই এলাকারই মানুষ। সো আমার সঙ্গে এটা বলে তো লাভ হবে না, আমি তো জানি এই গ্রামগুলো এমন, শাবান ভাই, যে এক বাড়িতে খেলে আরেক বাড়ির কথা বোঝা যায়। সো সেইখানে আপনারা যখন বলেন যে আমরা এগুলো কিছুই জানি না, কিন্তু জঙ্গি, আমি বলতে চাই আব্দুর রহমানটা কে? এখনো কিন্তু আপনাদের মন্ত্রীদের ঘরের লোক। সে আব্দুর রহমান যদি জঙ্গিদের চিফ হয়, তাহলে কিন্তু লজ্জা কার পাওয়ার কথা আমি জানি না। যদি বলেন যে বাংলাদেশি, তাহলে আমরা সবাই লজ্জিত। কিন্তু যখনই আপনি আঙুল তুলে বলবেন, তখন কিন্তু আমি এখানে দুটো কথা বলতেই পারি। বাবা মা ঘৃণা ভরে জঙ্গিদেরকে প্রত্যাখ্যান করেছে, ন্যায় নাই। শাবান ভাই, আমাদের সন্তানও যে আগামী দিন কিছু হবে না, সবাই যে ভালো সন্তান জন্ম দিবে তার কোনো কথা নাই। যে বাবা মা সন্তানদের সময় দিতে পারে না, আমি যার সামনে বসে কথা বলছি, আমরা এখানে আসলে অনেক কথাই হয়, যখন বলে যে বাচ্চাদের নিয়ে যখন কথা হয়, বলে যে মনিয়াপা আমি তো সময় দিতে পারি না, সকালে স্কুলে আমি যে কোনো কষ্টেই হোক আমি নিয়ে যাই।
এই যে বন্ডিংটা যার যার মতো করেই করি, একটা মানুষ কিন্তু জন্মেই জঙ্গিও হয় না, জন্মেই কিন্তু ফেরেশতা হয় না। কিন্তু আমি যদি ইসলাম ধর্ম যে কোনো কিছু বাদ দেই, আমি যদি কবির কথায় বলি যে শরৎচন্দ্র লেখক, সে বলেছেন যে মরার আবার জাত কি? একজন মানুষের জঙ্গি হোক, যত পৃথিবীর যত নিকৃষ্ট ব্যক্তি হোক, সে মারা গিয়েছে, তাকে তার বাবা মা নেওয়ার রাইটস আছে। কিন্তু আপনি জানেন কেন নেয় না? ঘৃণা ভরে নেয় না, এটা কিন্তু ঠিক না। নেয় না কারণ যে চলে যাবে সে তো চলেই গেছে। তাকে আনতে গেলে যে বলেন না যে সুরঞ্জিত সেনগুপ্ত বলছে বাঘে ছুলে 18 ঘা, শেখ হাসিনা ছুলে 36 ঘা, এরকম বলছিলেন ওনারা, ওনাদেরই মন্ত্রী এটা যোগ করে বলছিলেন যেটাই হোক। আমি ওইভাবে বলছি যে এই সরকারের রোশানলে যে ফ্যামিলিটা বেঁচে আছে জীবন মৃত হয়ে, সে আনতে গেলে আবার কোন সমস্যায় পড়বে সেটার জন্য তো না নিতে পারে। আমরা কি সেই জায়গাটায় আসতে পারি না যে হ্যাঁ আমরা তাদের ঘৃণা ভরেই করি, আর যেভাবেই করি, কারণ মুসলিমকে আমরা দাফন করতে চাই, কবর দিতে চাই, তারপরে যে আসবে তার ডিএনএ টেস্ট করে তার সন্তানকে দিয়ে দিতে পারি, বা ওই কবরটা আমরা আঙ্গুল দিয়ে দেখাতে পারি। কিন্তু এইটা আজকে যারা শুনবে প্রত্যেকটা বাবা মা, এবং যারা সন্তান নিয়ে, আমার সন্তান ছোট, আপনার সন্তান ছোট, হয়তো কম ভয় পাচ্ছেন, কিন্তু যে সব বাপের ঘরে মায়ের ঘরে সন্তান কলেজ বা ইউনিভার্সিটি পড়ুয়া, তাদের কিন্তু রাতে ঘুম হয় না। কারণ আপনার কোন জায়গায় আঙ্গুলটা পড়েছে? নর্থ সাউথ ইউনিভার্সিটি, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি। সো এই জায়গার বাবা মারা কিন্তু কেউ ঘুমাইতে পারে না। সো এই জায়গাটায় যদি বলেন তাহলে কষ্ট কিন্তু আরো, মানে আগুনে ঘি ঢালা হয়। মাহমুদ, অসম্মানের প্রশ্ন এসছে এবং জিয়াউর রহমানের পদক করে নেওয়ার, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। এ বিষয়টি ঐতিহাসিকগতভাবে সত্য যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি সেই ঘোষণাটি দিয়েছিলেন। ঘোষক হিসেবে তাকে অস্বীকার আমি করতে চাই না। উনি তো যুদ্ধ করেছেন। হ্যাঁ, যুদ্ধ করেছেন। তিনি মুক্তিযোদ্ধা হিসেবে শুধু মনিয়াপা নন, বিএনপির পক্ষ থেকে সকল বিএনপির নেতাকর্মী সবাই দাবি করেন যে মরহুম জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একটি সেক্টর কমান্ডারও ছিলেন। হ্যাঁ, তারা দাবি করেন সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এই জায়গাগুলো কিন্তু গর্বের, এই জায়গায় কিন্তু কারো কোনো বিতর্ক থাকার কথা নয়। এবং ওই পুরস্কারটা কিন্তু এটিকে মেনে নেওয়া যেরকম একটি গর্বের বিষয়, ঠিক একইভাবে আজকে 16 কোটি মানুষকে এক বাক্যে মেনে নিতে হবে যে এই দেশের জাতির জনক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জায়গায়ও যদি কেউ অস্বীকার করে তাহলে সেটি অবশ্যই আমার মনে হয় যে ইতিহাসকে অস্বীকার করা। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক হিসেবে স্বীকৃতি নিয়ে আমি কোনো কথা বলছি না, বা মরহুম জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কি ছিলেন না, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কি এই বিতর্কে আমি যাব না। আমি শুধু মনিয়াপার প্রতি শ্রদ্ধা রেখে, জিয়াউর রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে আমি এই জায়গায় যেতে চাই যে অবশ্যই তিনি যদি মুক্তিযোদ্ধা হিসেবেই জাতির কাছে শ্রদ্ধাকে ধরে রাখতে চান, তখন এই বিষয়টি কোনোভাবেই আসতে পারেন না যে এই মুক্তিযোদ্ধা যখন সরকার প্রধান হিসেবে নেতৃত্বে ছিলেন বা বাংলাদেশকে শাসন করেছেন মরহুম জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসেবে, তখন তারই সরকারের আমলে কুখ্যাত রাজাকার হিসেবে চিহ্নিত শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রীত্বের সুযোগ পেয়েছিলেন। তখন ওই মুক্তিযোদ্ধার প্রতি উনি নিজেকেই নিজে প্রশ্নবিদ্ধ করেছেন এবং ওই জায়গাটি জাতিকে সুযোগ করে দিয়েছে তার এই মুক্তিযোদ্ধার বিষয় নিয়ে প্রশ্ন তোলার বা তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আবার তার এরকম একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তিনিও যখন ক্ষমতায় এসে যুদ্ধ অপরাধী মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মুজাহিদ সাহেবকে ক্যাবিনেটে ঠাঁই দেন, আবার জিয়াউর রহমান সাহেব যখন কুখ্যাত রাজাকার আব্দুল আলিমকে মন্ত্রী করেন, তখন কিন্তু তাদের এই মুক্তিযুদ্ধে অংশ নেয়া বা মুক্তিযোদ্ধা হিসেবে যে গর্ব, সেই গর্বের জায়গাটি প্রশ্নবিদ্ধ হয়। আগে তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, এটি যেরকম ঐতিহাসিকভাবে মেনে নিতে হবে যে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ঠিক একইভাবে ঐতিহাসিকগতভাবেই তো তখন তারা বিতর্কিত হন, প্রশ্নবিদ্ধ হন। ওই জায়গায় যদি কেউ জিয়াউর রহমান সাহেবকে উপেক্ষা করার চেষ্টা করেন অথবা বেগম খালেদা জিয়ার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন, তখন তো আসলে কারো কিছু করার থাকে না। এটি তো প্রতিহিংসামূলক রাজনীতির জায়গা থেকে নয়,
ইতিহাসই তাদেরকে সুযোগ করে দিচ্ছে। আমি ওই জায়গায় আর কি দ্বিমত পোষণ করে বলতে চাই যে মনিয়াপার সকল বক্তব্য যেভাবে উনি মরহুম জিয়াউর রহমান সাহেবকে তুলে ধরার চেষ্টা করেছেন একজন গর্বিত মুক্তিযোদ্ধা হিসেবে, ঠিক ইতিহাস আবার সাক্ষ্য দেয় তার উল্টো। আর যে পদকটি তুলে নেওয়া হয়েছে, এটি সুপ্রিম কোর্টের রায়ে যখন বলা হয়েছে যে জিয়াউর রহমান সাহেব যখন যে সরকারে ছিলেন ওই সরকারটি অবৈধ ছিল, তা একটি সরকার যখন অবৈধ থাকে তখন ওই সরকারের সকল কার্যক্রম সত্য আর কার্যক্রমকে অবৈধ কোর্টও করেনি এবং করতে পারে না। না, নীতিগতভাবে যে একটি অবৈধ সরকারের প্রধানকে কেন স্বাধীনতা, এই জায়গায় এই নীতিগত অবস্থানের জায়গায় প্রশ্ন তুলেছেন যারা স্বাধীনতার পদক কমিটিতে সিনিয়র মন্ত্রীরা রয়েছেন। আমির হোসেন আমু সাহেব তাহলে তো ওই আমলে যাদেরকে পদক দেওয়া হয়েছে সবার পদকই বাতিল করে দিতে হবে। সেটা যদি করে সেটাকে তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, সেটি সরকারের। শুধু পদক কেন, তাহলে ওই আমলের সবকিছু বাতিল করতে হবে। আবারও ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেছেন। যেমন আমার একটা প্রশ্ন, যে আপনার কথার মধ্যে যেটি সূক্ষ্মভাবে দেখা গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি ঠিক তার জায়গাটা আপনি, আপনার মধ্যে এক ধরনের কনফিউশন আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই জায়গায় আমার কোনো কনফিউশন আপনি যেভাবে বলেছেন। আমি আপনাকে এটা বলি যে একটা যুদ্ধ কিন্তু একদিনের ঘটনা না যে আপনি আর আমি ঘোষণা দিলাম। যুদ্ধের পূর্ববর্তী একটা অধ্যায়, শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা, এই ব্যাপারে আমার কোনো কনফিউশন নাই। উনি এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, 7ই মার্চের বক্তব্য, ওটার যদি ধারা বিশ্লেষণ করি, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে সেখানে আমি ওনাকে, ওইখানে আমি কোনো জায়গা পাই না। একজন মানুষ, উনি সংখ্যা গরিষ্ঠ হয়েছেন দুই বাংলায়, আমি ওই জায়গাটাই বলছি। আমাকে একটু সময় দিতে হবে এখানে, কারণ এটা ক্লিয়ার করা উচিত। আমি নইলে ছাত্রী হিসেবে আমি বলছি, একজন দুই বাংলার সিনিয়র, উনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হবেন, এটাই স্বাভাবিক। একজন হবু প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে বক্তৃতা দেওয়া দরকার ওটাই স্বাভাবিক ছিল, এবং যদি এটা না হয় দেন কি হবে ওটা বলেছেন উনি। কিন্তু উনি চলে যাওয়ার পরে, উনি ধরা পড়ার পরে যুদ্ধটা কিন্তু বসে থাকে নাই। সেটা ওনার কথা ঠিক যে একজন মেজর, উনি শেখ মুজিবুর রহমানের নামেই ঘোষণা দিয়েছেন, একজন অখ্যাত মেজর তার নিজের নামে ঘোষণা দেওয়ার তো কথা না, কারণ তার তো ওই উচ্চ বিলাসিতা ওই মুহূর্তে জন্ম নেয় না। মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে, সেই 25শে মার্চ রাতে মানুষকে সমানে মারা হচ্ছে, সেটা দেখার পরে একজন সৈনিক তা চুপ করে ঘরে বসে থাকার কথা না। উনি প্রথমে আওয়ামী লীগের নেতাদের বলেছেন, আওয়ামী লীগের নেতারা কেউ রাজি হন নাই, পালায় গা ঢাকা দিয়েছেন। তখন উনি প্রথমে একবার ঘোষণা দিয়েছেন আই মেজর জিয়া। তারপরে যখন দেখছে যে না, এটাকে ইয়াহিয়া খুব খারাপ লোক, ইয়াহিয়া এটাকে বলতে পারে যে ওখানে একটা আরেকটা সামরিক অভ্যুত্থান হয়েছে, এটা যেন না হয়, উনি আবার ঘোষণা দিয়েছেন যে অন বিহাফ অফ তখন ঘোষণা দিয়েছে। এগুলো সব ঠিক আছে, এইসব নিয়ে আমার কোনো কনফিউশন নেই। কিন্তু আমি ওনার একটা কথা বলবেন, আমার স্পেসিফিক প্রশ্ন যে এই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বা বাঙালিকে এই আকাঙ্ক্ষাটা তৈরি করবার পেছনে বা মুক্তিযুদ্ধের জন্য তৈরি করা, স্বাধীনতার স্বপ্নটা জাগিয়ে তোলা, এটি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাজই। আমি কিন্তু এটা আবারও বলছি, আমি এখানে কিন্তু আমার কোনো দ্বিমত নাই। তিনি নওয়াজ পাকিস্তানের নামে, জাস্ট ছোট করে আপনার উত্তরগুলো নেওয়ার জন্য, এটি দর্শকদের বোঝার জন্য, তিনি নওয়াজ পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন, যুদ্ধটা তো ওনার নামেই হয়েছে, উনি অনুপস্থিত ছিলেন, কথা সত্য, কিন্তু ওনার নামটা কিন্তু প্রবলভাবে স্বীকার করছি। এবং সেইখানে উনি না থাকার পরেও যে অনেক সময় কিন্তু লিডার না থাকলে অনেক কিছুই হয় না। আওয়ামী লীগের নেতারা ছিল না, তারা ভোগ বিলাসিতা আরেক ওপার বাংলায় ছিল, অনেক নেতাই ছিল পরে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বা তার ভূমিকা, যে চার নেতা, যে জেল হত্যা, যে চার নেতা তারা ছিলেন, তাদের এখানে কোনো ছিল না, এবং ছিলেন বিধায়ী তারা হয়তো বা জেল হত্যার মধ্যে পড়ে। সেই সরকারের নেতৃত্বে এখানেও একটা মুক্তিযুদ্ধ এবং রাজাকার, মানে মুক্তিযুদ্ধের মধ্যে মুক্তিযুদ্ধ রাজাকার আছে। আমি সেই লম্বা কথা ওইটাই যাচ্ছি না, আমি এই জায়গাটা বলতে চাচ্ছি। আবারও আমি হলেও হয়তো তাই হতাম যে আমার ন্যায্য হিস্সা হচ্ছে আমি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হব, আমি পাশ করেছি, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি, যদি আমাকে না দেওয়া হয় তাহলে সম্ভব হয় অবিভক্ত পাকিস্তানে, সরি। তো এখন মনে করেন যে উনি ওনার জায়গায় সবই ঠিক আছে, কিন্তু উনি যখন চলে গেল তখন কিন্তু অন্ধকারে যারা চালায় নিয়ে গেল তাদের কিন্তু, আর যাই হোক স্বাধীনতার আপনার ওই সনদটা আপনার কেড়ে নেওয়ার কথা না। উনি কিন্তু কখনোই বলেন যে আমি শেখ মুজিবুর রহমানের চেয়ে শ্রেষ্ঠ বাঙালি, উনি কখনোই এই কথাগুলো বলেন, যতদিন বেঁচে ছিলেন শ্রদ্ধা করেই বেঁচে ছিলেন।
যতদিন, এবং শুধু তাই না, ইতিহাস বিভিন্ন বইগুলো বলে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ৭৫ এই হত্যাকাণ্ডের কিছুদিন আগে কিন্তু উনি সাবধান করে দিয়েছিলেন যে স্যার এই ঘটনা আমরা শুনছি, আপনি একটু সাবধান হয়েন। একটা মানুষ কোনো ঘটনা ঘটার আগে সাবধান আসলে ওই টাইপের নেতারা কমই হয়, হয়তোবা বিশ্বাসের মাত্রাটা তার অনেক বেশি ছিল। আমি ওটা বলছি না, উনি যে কথাটা বলছেন শাবান ভাই যে শাহজিদ সাহেবকে প্রধানমন্ত্রী করার, আমি শাহজিদ সাহেব যুদ্ধাপরাধী হিসেবে জেলে গিয়েছিলেন, আপনারা আমরা সবাই জানি। উনি জেল ছাড়া হয়েছেন ৭৪ সালে ডিসেম্বর মাসে। শুধু ৭৪ সালে ডিসেম্বর না, অক্টোবর নভেম্বরে হবে। শুধু জেল থেকে মুক্তিই পান নাই, উনি কিন্তু জাতিসংঘে গিয়েছিলেন, বক্তৃতা রেখেছেন। আবার তারপর আমি বলি পাকিস্তানে উনি লাল গালিচা সম্বর্ধনা নিয়েছেন সেই সময়কার রাষ্ট্রপতির সাথে, প্রধানমন্ত্রীর সাথে। তো আমি কে এটা জন্মটা দিয়ে গেল আমি আর নাম বলতে চাচ্ছি না, কিছু বলতে চাচ্ছি না। আর জামাতকে পতাকা দেওয়া যদি তাই হয়, যে প্রথম শুরু করে হয়তো ফোঁটাটা একটু কম থাকে, কিন্তু প্রথম ফোঁটা যে করে অপরাধী কিন্তু মূলত সেই। ৯৬ আগে জামাতের কোনো মন্ত্রী হয় নাই। ৯৬ নূর মাওলানা নামে জামালপুরের একজন কুখ্যাত রাজাকার আছে, আমার বাড়ি জামালপুর। ওনাকে কে পতাকাটা দিয়েছিলেন আমি শুধু জানতে চাই। তো এই যে আমি কথা বলবো ডাবল স্ট্যান্ডার্ড ভাবে, নীতিগত ভাবে যদি বলি, জিয়া রহমানের শাসনটাকে যদি আমি ধরিয়ে নিলাম যে জিয়া রহমান ওইখানে ইলিগালি আসছে, বেশ ফাইন। জিয়া রহমান ইলেকশন দিয়েছে, ইলেকশনে অনেকে অ্যাটেন্ড করেছে, শুধু তাই না আজকে জীবিত আছেন উপনেতা সংসদের সৈয়দা সাজেদা চৌধুরী, উনি অ্যাপ্লিকেশন করে কিন্তু বাকশাল থেকে জিয়া রহমানের কাছ থেকে কিন্তু আবারও রাজনীতি করা আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়েছিলেন। জিয়া রহমানই কিন্তু আওয়ামী লীগকে আবার বাকশাল থেকে আওয়ামী লীগে রূপান্তরিত করে ফেরত দিয়েছিলেন। যদি নীতিগত ভাবেই যদি আসে, এরশাদের ৯ বছর আপনারা কি ধরবেন? এরশাদ এখন না বিরোধী দল না সরকারি দল, এরশাদ একটা এটা কি বলবো যে যে জিনিসটা সিদ্ধ হয় না, আমরা মহিলারা যখন রান্না করি বলি এটা দরকাজটা হয়েছে, এটা জীবনেও সিদ্ধ হবে না। এরশাদ এরকম একটা অসিদ্ধ মানুষ, তাকে যখন জোট সরকারে নেয় তখন সে সিদ্ধ হয়ে যায় জোট সরকারের কাছে। যখন তাকে বিরোধী দলে রাখে, তার ওইখান থেকে মন্ত্রীও নেওয়া হয়, তাকে বিরোধী দলেরও নামকরণ করা হয়। আজকে আমেরিকা শুধু আজকে রাজনীতিটা তো এই জন্যই আমি কিছু কিছু সময় সত্য কথা বলি, বলার চেষ্টা করি। আমার সবচেয়ে বড় কথা এই দেশ, এরশাদের ভাগ্য এরকম ভালো, এরশাদ না শুধু জামাতেরও আমি তাই বলবো, যে যখন আওয়ামী লীগের সাথে যায় তখন হয় সঙ্গী, যখন বিএনপির সাথে আসে তখন হয় জঙ্গি। এখন বলবেন যে তাহলে আপনারা কেন নিলেন? এই যে নামকরণ, নামকো আসতে গণতন্ত্র রক্ষা করার জন্য আর হয়তো বিকল্প কিছু থাকে না বলেই আজকে বাংলাদেশের এই অবস্থা। একজনই এই অবস্থা। শাবান মাহমুদ, অনেকগুলো কথা আপনি বললেন এবং তিনিও বললেন, জবাব দিলেন নীলুফার চৌধুরী মনি। আপনি বলছিলেন যে এই যে জঙ্গিদের পেছনে বিএনপির পৃষ্ঠপোষকতার কথা, নীলুফার চৌধুরী মনি একটি উদাহরণ টেনেছেন, ওই যে শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাই, তাদের প্রসঙ্গে বলতে গিয়ে ইদানিংকালে যারা ধরা পড়েছে বা হলি আর্টিজান বেকারির ঘটনার সঙ্গে আমি সেটি তাদেরও তো এক ধরনের পারিবারিক সংশ্লিষ্টতা আওয়ামী লীগের সঙ্গে পাওয়া যায়, সেটির জবাব কি হবে? তাহলে পুরোপুরি যে বিএনপির উপরে কি দায় বর্তায়, বা আদৌ আসলে থাকতেই পারে আওয়ামী লীগের পরিবারের থাকার মধ্যে কোনো দোষ নেই, বা বিএনপির সঙ্গে কারো সংশ্লিষ্টতা থাকতেই পারে, তাতে কি আসলে কোনো দলের উপরে দায় বা দোষ চাপানো যায় কিনা? কোনো অবস্থাতেই এটি যৌক্তিক নয়। পারিবারিক সংশ্লিষ্ট বা আত্মীয় স্বজন থাকার মধ্যে বলা যাবে না যে ওই রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা রয়েছে। পৃষ্ঠপোষকতা তখনই বলা যাবে যে ওই গোষ্ঠীকে কারা রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে, কারা পর্দার আড়ালে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখছে, কারা তাদেরকে অস্ত্র। হয়তো নীলুফার চৌধুরী মনি বলছেন যে প্রত্যক্ষ সহযোগিতা বা স্বাধীনতা বিরোধীদের তো আশ্রয় প্রশ্রয় আওয়ামী লীগও দিয়েছে এবং কিছু তো দিয়েছেনি, এ কথা তো অস্বীকার করে এই জায়গাটিতে আশ্রয় প্রশ্রয় হয়তো একইভাবে জোটবদ্ধ করেননি, কিন্তু এই জায়গাটিতে মনি আপা যেটি বলেছেন যে আওয়ামী লীগে থাকলে জামাত ইসলাম হয় সঙ্গী আর বিএনপির সঙ্গে গেলে হয় জঙ্গি, মনিয়াপা যদি প্রমাণ দিতে পারেন এই যে কয়েকদিনের জন্য আওয়ামী লীগ, আমি বলছি যে জামাতকে তো আওয়ামী লীগ কখনো একদম এদেরকে বাদ দিয়ে রাজনীতি করবো, সেটি তো যতক্ষণ পর্যন্ত একটি রাজনৈতিক দল নিবন্ধিত দল হিসেবে থাকে,
পার্লামেন্টে পার্টিসিপেশন থাকে, অংশীদারিত্ব থাকে, ততক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় এই দলটির বিলুপ্তি ছাড়া তো তাদেরকে সামাজিকভাবে বর্জনের, এখনো তো আওয়ামী লীগ জামাত ইসলামকে সামাজিকভাবে বর্জনের আন্দোলন তো করে, এখন আন্দোলন করেছে, জোটগত আন্দোলন। সেই জায়গাটিকে বিএনপির পক্ষ থেকে বারবারই ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে জামাত ইসলাম ও আওয়ামী লীগের সঙ্গে ছিল জোটগতভাবে রাজপথে আন্দোলন। শুধু নির্বাচনের সাথে জোটের ভুক্ত, আপনারা সরকারের অংশীদারিত্ব দিয়েছেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামকে কখনো সরকারের অংশীদারিত্ব দূরের কথা, জোটগতভাবে নির্বাচনেও যায়নি। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নয়, আওয়ামী লীগের বাইরে 3টি মোর্চা গঠন হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন। সেই আন্দোলনে জামাতে ইসলাম ভূমিকা রেখেছে। এখন আমার ভোট অধিকার প্রয়োগের ক্ষেত্রে তখন এক একটি রাজনৈতিক দলের ভূমিকা এক এক সময়ের প্রেক্ষাপটে বিবেচনা করা হয়। আচ্ছা, প্রেক্ষাপটে জামাতে ইসলাম একজন সাংবাদিক প্রেস ক্লাবের নির্বাচনে যে জামাতের সঙ্গে একটা, আমার ভুল না হলে নঈম নিজামের আমি একটা স্ট্যাটাস পড়েছিলাম জামাতের সাথে, যে এই আতাত করে প্রেস ক্লাবের নির্বাচনটা, আমার মনে হয় আমার চেয়ে আপনি অনেক ভালো বলতে পারবেন এজ এ সাংবাদিক লিডার হিসেবে। সো এটা আমি আপনাদের সম্পাদকের নামই বললাম, ওনার স্ট্যাটাস থেকে আমি পড়া। সো এই ব্যাপারটা আপনি যদি আমাকে একটু বুঝায় বলেন। হ্যাঁ, আপনি যদি আমাদের বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সাহেবের স্ট্যাটাসটি পড়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন শেষ পর্যন্ত কিন্তু, হ্যাঁ, এটি একটি প্রক্রিয়া হয়েছিল, এটি সত্য, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রক্রিয়াটি সফল হয়নি। এবং এই যে সফল হয়নি, সেটি হলো মুক্তিযুদ্ধের মূল্যবোধের চেতনা, সেটি হলো মানে জামাতে ইসলামকে বর্জন করার একটি প্রকাশ্য উদ্যোগ, সেটি হচ্ছে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ। শেষ পর্যন্ত এটি সফল হয়নি যেভাবে, ঠিক একইভাবে বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল একদম অটোমেটিক্যালি এই রাজনৈতিক দল নিশ্চিহ্ন হবে। এর জন্য আইনগত প্রক্রিয়া করে এই দলকে নির্মূল করার কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। তারপর জামাতে ইসলামকে নিষিদ্ধ করার পক্ষে আমরা যারা সচেতন নাগরিক, তাদের মতামত রয়েছে, আমাদের অবস্থান রয়েছে। পেশাগত সংগঠনের পক্ষ থেকেও যদি এ ব্যাপারে আমাদের কোনো ঐক্যবদ্ধ ভূমিকা রাখার সুযোগ আসে, আমরা সুযোগ রাখতে চাই। কারণ জামাতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ভূমিকা রাখবে, এটি আমরা বলেছেন, তিনি আইন করে দিয়েছেন, আইনি প্রক্রিয়া করা হবে এবং জামাতে ইসলাম সভায় আছে সেই আইন। আমার মনে হয় যে জামাতে ইসলাম, তিনি বলছেন যে নিষিদ্ধ করবে আদালত, নিষিদ্ধ তিনি করতে পারবেন। অবশ্যই এটি তো আদালতের প্রতি, আইনের প্রতি আমাদের তো শ্রদ্ধা থাকতেই হবে। এটি রাজনৈতিকভাবে উদ্যোগ নেওয়া হবে, কিন্তু সিদ্ধান্ত তো হবে আদালতে। নীলুফার চৌধুরী মনি, আমরা একেবারে শেষের দিকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, এর বাইরে অনেক রকমের বিষয় আছে। সো একটা স্টেবল বাংলাদেশ পেতে হলে আসলে কি করণীয়? কারণ এখন এক ধরনের স্ট্যাবিলিটি আছে, এটা আবার কখন কোন দিকে টার্ন নেয় সেই নিশ্চয়তা কারো কাছেই নেই। যেমন আপনার কথার সাথে আমি মিলিয়ে বলতে চাই যে পুরো আগস্ট মাসটা কিন্তু আমরা ভয়ে ছিলাম, সময় হচ্ছে 2 থেকে 2.5 মিনিট। আচ্ছা, পুরো আগস্ট মাসটা আমরা ভয়ে ছিলাম এই কারণে যে সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের অনেকেই বলেছিলেন যে আগস্ট মাসটা ভয়ের মাস, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা হলাম এখন আমজনতার মধ্যে পড়ি, আমজনতারা তো ভয় পেতে পারে যে আরেকটা হলি আর্টিজান হলে বা কিছু। সেটার জন্য আমি মনে করি এই মুহূর্তে প্রথম যে দরকার, সেটা আবারও বলছি, জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই। নির্বাচন কি হলো, কে কোনখানে কতটা নিবে, কিন্তু এই যে জঙ্গি, এই যে আইএস, এই যে বাগে ধরা, এই যে ভূতে খেললো, এইসবের জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আমি, আপনি, উনি 3 জন পাশাপাশি বাড়িতে থাকি, এক বাড়িতে আগুন ধরলে যে বাকি 2 বাড়িতে ধরবে এটা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। প্রয়োজনে কিন্তু আমাদের সেই 11-11 সময় কিন্তু বিএনপি আওয়ামী লীগ এক হয়েছিল, সেই এসবের সময় কিন্তু বিএনপি আওয়ামী লীগ এক হয়েছিল। এরকম বারবার হলে হয়তো এরপরে নাও হতে পারে, কিন্তু এখনো সময় আছে। আমি মনে করি এটার জন্য দরকার যারা সরকারে আছে, যেভাবেই থাকুক, ইলেকশনে থাকুক, অনির্বাচনে থাকুক, নির্বাচনে থাকুক, কিন্তু দেশটা আমাদের, দেশটা এখনো কিছুটা আমাদের আছে। এই যে গোপন ভাবে এত চুক্তি হচ্ছে, এই চুক্তিগুলো যদি প্রকাশ না করে 2 দিন আগে পরে আপনার সন্তান, আমার সন্তানরা বড় হচ্ছে, তারা কিন্তু এমনিতেই জেনে যাবে, তাদের প্রয়োজনেই তারা জেনে যাবে, আমরা তখন বুড়ো হয়ে যাব, দেশটা তখন আরেকজনের হাতে চলে যাবে। তো আজকে এই জায়গাটার এখনো আমাদের সময় আছে, আমরা চাইলেই পারি। যেটা শাবান ভাই বললেন যে মিডিয়াগুলো আজকে এমন অবস্থা হয়েছে
যে হজম করতে করতে আওয়ামী লীগকে আজকে সবচেয়ে মিডিয়া বেশি মরণ বিধিতে পরিণত করেছে, দেউলিয়া করে ফেলছে। মিডিয়া যদি আজকে আমরা আওয়ামী লীগের বন্ধু এটা বলতে পারি, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমরা সমালোচনা করছি। আওয়ামী লীগের যদি মিনিমাম যদি থাকতো, দেখবেন যতগুলো টেলিভিশন আছে, পত্রিকা আছে, সব স্তব পাঠ করছে, সব গীতা, ওই যে আমরা কোরআনের আয়াত যে পরিষদ শুরু হওয়ার সময় স্কুলে অ্যাসেম্বলির সময় ওরকম সব, যে এটা হয় না, এটা কোনো গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে পড়ে না। গণতন্ত্রের সংজ্ঞা এটা বাইরে থেকে দেখা যায় যে সব সংসদটা, আপনি দেখেন সংসদটাকে কি বানিয়ে ফেলেছে, সব আমিত্বের মধ্যে, আমাদের থেকে আমিত্বের মধ্যে সংসদ যখন ঢুকে যায়, আমি সংসদের মানের কথা বাদই দিলাম, আমিত্ব থেকে বের করার জন্য এই মুহূর্তে সবচেয়ে দরকার। আমাদের তো অনেকটা নাই করে ফেলতেছেন, কিন্তু সাংবাদিকরা এখনো যেটুকু আছেন, সাংবাদিকদের এই হজম করাটা বন্ধ করে যদি উগরাতে পারে, তাহলে এই দেশটা আমাদেরও আপনাদেরও সবারই। এখানে দুইজন সাংবাদিক, আমি একা হলাম এখন আমজনতা। আমি আমজনতা হিসেবে বললাম যে এই আমিত্বকে বাদ দিয়ে আমাদের মধ্যে নিয়ে আসেন, আমাদের সন্তানদেরকে বুঝান যে হ্যাঁ, মৃত্যুর পরে, এটাও তো আমি জানি না কোন সন্তান কিন্তু টেলিভিশনে, এখন এত টেলিভিশন, একটাও বলে নাই যে আমি মারা গেলে সাথে সাথে বেহেশতে যাব। আমরা শুনি কার কাছে? একজন পুলিশের কাছে। কোন পুলিশের কাছে? যে পুলিশটা আমার সন্তান রাস্তায় দাঁড়ায় থাকে, পকেটের মধ্যে আস্তে করে পকেটে চেক করতে গিয়ে আবার ঢুকায় দিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে বলে 1 লাখ টাকা দিলে ছাড়বো, নইলে তোকে ক্রস ফায়ারে দিব। সেই সাংবাদিকের কথা আমি বিশ্বাস করি না। আর আমার অনেক আগে আদালত বিশ্বাস করে না, বলে আদালত বলে, একজন লয়ার হিসেবে বলছি যে পুলিশের কাছে জবানবন্দি আর আদালতের জবানবন্দি এক না। সো আমরা আদালতের জবানবন্দি চাই, আমাদের সন্তানরা কেমন আছে, আমাদের সন্তানরা কেন এটা করছে, এই জায়গাটা আদালতের জন্য আমি দুইজন সাংবাদিক এবং সামনে আমার জাতি, তাদের সামনে বলছি, আমাদের জঙ্গি হোক, আমাদের সন্তান জঙ্গি হোক, খারাপ হোক, আইএস হোক, জনসম্মুখে হাজির করেন। তার কাছ থেকে অন্তত জানবো, পাপের শাস্তি সে পাবে, কিন্তু তার কাছ থেকে জানবো যে এটার মূল উৎপাদনটা কোথা থেকে আমাদের উৎপাদন করতে হবে, মূল শেকড়টা কোথায়, এই জায়গাটায় আমাদের আসতে হবে। আমি বলি এটার সঙ্গে একমত যে এখন আমাদের দেশটাকে নিয়ে ভাবার সময়, আর এই জায়গায় ঐক্যের কোনো বিকল্প নেই। আর ঐক্যটি হতে হবে আদর্শিক ঐক্য। ঐক্য যে ডায়লগের ভেতর দিয়েই হতে হবে এমন বিষয়টি অপরিহার্য বলে আমি মনে করি না। আর মনিয়াপা কিছু কিছু জায়গায়, যেমন আওয়ামী লীগের গোপন চুক্তি, এই সরকারের গোপন চুক্তি সম্পর্কে যে আশঙ্কা ব্যক্ত করলেন, আমি জানি না, গণমাধ্যম কর্মী হিসেবে নিশ্চয়ই আপনার কাছে হয়তো কোনো তথ্য আছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা বারবার শুনেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদ ঘরে উলুধ্বনি শোনা যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ফেনী পর্যন্ত ভারতের সীমান্ত এলাকায়, ফেনী পর্যন্ত ভারতের সীমান্ত এলাকায় ঢুকে যাবে। এই আশঙ্কাগুলো আমরা কিন্তু আসলে বাস্তবে দেখিনি, বরং আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। কাজে গোপন চুক্তির যে আশঙ্কা করেছেন, আমি জানি না, আপনাদের তথ্য থাকলে সেটি যদি সত্যি আশঙ্কার মতো হয়, সেটি সরকারকে ভেবে দেখার সময়। আর আপনি গণমাধ্যম নিয়ে কিছু হতাশা ব্যক্ত করেছেন, গণমাধ্যম এখনো আমার মনে হয় যে তার সঠিক দায়িত্বই পালন করে যাচ্ছে। বিরোধী দলে থাকলে গণমাধ্যমকে এরকম কখনো কখনো মনে হতে পারে। এখানে আপনার অস্বস্তি বা মানে আপনি যেটা আমাকেও সাংবাদিক হিসেবে চিহ্নিত করেছেন, সেটি হচ্ছে যেমন আওয়ামী সাংবাদিক আছে, তেমনি জাতীয়তাবাদী সাংবাদিকও কিন্তু আছে। বিএনপিকে কিন্তু গণতান্ত্রিক রাজনীতি করার, রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে সরকারকে স্পেস দিতে হবে। সংঘাত বাড়িয়ে কিন্তু শান্তি আসবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন শুক্রবার বাংলাদেশ আমার 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। টেলিফার চৌধুরী মনি এবং শাবান মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, বা শাবান মাহমুদ একজন সাংবাদিক, যদিও কিছুটা রাজনৈতিক সমর্থন বা আদর্শিক সমর্থন তার আছে, সেটিও মোটামুটি এই আলোচনায় বোঝা গেছে, এবং সেটি মোটামুটি সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত, যেহেতু তিনি একটি ইউনিয়নেরও নেতৃত্ব দিচ্ছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি তার সমাপনী বক্তব্যে বলেছেন যে বিএনপি এটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, তাকে স্পেস দিতে হবে কর্মসূচি পালন করবার বা গণতান্ত্রিক রাজনীতি চর্চা করবার জন্য। এটি গণতন্ত্রের জন্য যেমন জরুরি, এই স্পেসটি দেওয়া আমরা জঙ্গিবাদ দমনে এটি খুবই জরুরি। আমাদের যে উন্নয়ন, সরকারের দিক থেকে যে উন্নয়নের দাবি আছে বা যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, সেগুলোকে যদি টেকসই করতে হয়, তাহলেও গণতান্ত্রিক স্পেসটা নিশ্চিত করতে হবে, এবং সেটি আসলে সরকারের একক দায়িত্ব। অপরপক্ষে বিএনপির যে কোনো দায় দায়িত্ব নেই সে কথা
অস্বীকার করবার কোনো সুযোগ নেই। বিএনপির পক্ষ থেকেও তাদের অতীত কিছু ক্রিয়াকর্ম নানা সময় ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার বাইরে থেকে বিতর্কের জন্ম দিয়েছে, সেগুলো তাদের নিজেদের উপলব্ধিতে আনতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করবার জন্য তার সেই উপলব্ধিটা জনগণের বোধের মধ্যে তাকে দিতে হবে এবং সেই জায়গায় এবং ভবিষ্যতে তারা যে গণতান্ত্রিক গঠনমূলক রাজনীতি করবে সেরকম একটা বিশ্বাসযোগ্যতা কিন্তু তাদের তৈরি করবার সময় এবং সুযোগ আছে। যদি বিএনপি নেতৃত্ব সেটি মানবেন কিনা সেটি তাদের ব্যাপার। এবং জঙ্গি সমস্যা সমাধানের জন্য সারা বিশ্বজুড়ে এই সমস্যা আছে, বাংলাদেশেও এই সমস্যার বাইরে নয়, তবে এটি সমাধানের জন্য একটা জাতীয় ঐক্য প্রয়োজন। সেই ঐক্যের খানিকটা চেতনার দিক থেকে ঐক্য আছে, সেটিও শাবান মাহমুদ এবং নীলুফার চৌধুরী মনির কথার মধ্যে স্পষ্ট। তবে যেটি নীলুফার চৌধুরী মনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন যে এই জঙ্গি যারা ধরা পড়ছে তারা কেউ বেঁচে থাকছে না, বেঁচে থাকতেই হবে যারা অনেক মানুষ মারবেন এভাবে বা সমাজকে অস্থির করে তুলবেন এরকম কোনো কথা নেই, কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন তাদের মৃত্যুটা হয় সেটি। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের অস্ত্রের যোগানদাতা কারা, তাদের পৃষ্ঠপোষক কারা, এগুলো আসলে আদালতের তাদের জবানবন্দি এবং সেখান থেকে মানুষকে জানানো, এটিও কিন্তু সরকারের দায়িত্ব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এবং বিচার বিভাগও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সুযোগ রয়েছে। যে বিষয়টি নিয়ে ওনারা দীর্ঘ সময় কথা বলেছেন সেই প্রসঙ্গে একটু বলবার আছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই মুক্তিযুদ্ধে যে সকল রাজনৈতিক দল এবং ব্যক্তির ভূমিকা আছে, মুক্তিযুদ্ধের পরবর্তীকালে যেহেতু তারা এই দেশে রাজনীতি করেছেন, শাসন ক্ষমতায় ছিলেন, শাসন ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করেছেন, কাজে এই দুটো সময় অধ্যায়কে কিন্তু আলাদাভাবে দেখতে হবে। কারণ মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকাগুলো পরবর্তী পর্যায়ের ভূমিকার সঙ্গে অনেক দলের অনেক ব্যক্তির কিন্তু মেলে না। কাজেই আবার সেই বিবেচনা করতে গেলে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাকে খাটো করে দেখবারও যেমন সুযোগ নেই, আবার পরবর্তীকালের যে নেতিবাচক কর্মকাণ্ড আছে সেগুলোকে ওই মুক্তিযুদ্ধের ভূমিকা দিয়ে জাস্টিফিকেশন দেওয়ারও কোনো সুযোগ নেই। এটি মাথায় রাখতে হবে। তবে যখন যার যেটুকু যে ভূমিকা আছে সেটি যেন আমরা সমাজে স্বীকার করে নিই, এটি খুব জরুরি। এবং জিয়াউর রহমানের পদক নিয়ে কথা হয়েছে, এটি সরকার নিশ্চয়ই ভাববেন যে এটি সমীচীন হবে কিনা তার পদকটি প্রত্যাহার করে নেওয়া, কারণ এই সব জিনিস একটি থেকে আরো অনেক শাখা প্রশাখা জন্ম দেয়। ভবিষ্যতে কি হবে, কারণ একথা নিশ্চিত করে এই লাইন সরকার টেনে দিতে পারবে না যে বিএনপি আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না, এবং সেদিন যদি বিএনপি ক্ষমতায় এসে পাল্টাপাল্টি রাজনীতি যেটি আমরা গত কয়েক দশক ধরে দেখে আসছি সেরকম কিছু করে, সেটি হয়তো আওয়ামী লীগের জন্য সুখকর হবে না। আর বিএনপি তো তার অতীত ক্রিয়াকর্মের কাণ্ডে এখন যে অবস্থার মধ্যে আছে সেটি আমি বললামই। তৃতীয়ত হচ্ছে জিয়াউর রহমানের জায়গায় যার যেখানে যেটুকু ভূমিকা সম্মান সেটুকু অবশ্যই সবাইকে দিতে হবে এবং একথা মাথায় রাখতে হবে যে কাউকে বড় করতে গিয়ে যেন আমরা অন্যকে ছোট না করে ফেলি। আমরা যেন জিয়াউর রহমানকে তার সম্মান রক্ষা করতে গিয়ে এটি বিএনপির দায়িত্ব হবে, বিএনপির বিশেষ করে ইতিবাচক যারা রাজনীতি করতে চান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেন কোনোভাবেই ছোট করে না ফেলা হয়। আবার অন্যভাবে জিয়াউর রহমানকে তার যে জায়গা আছে, যে সম্মানের জায়গা আছে, সেখান থেকে ছোট করবার মধ্য দিয়ে কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, নিজেদের ভূমিকাকে ইতিবাচক করবার কোনো সুযোগ বা সম্মান রক্ষা করবার কিন্তু কোনো সুযোগ আওয়ামী লীগের পক্ষে থাকবে না। এটি যেন আমাদের রাজনৈতিক নেতৃত্ব মাথায় রাখেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। তাকে যখন জোট সরকারে নেয় তখন সে সিদ্ধ হয়ে যায় জোট সরকারের কাছে। যখন তাকে বিরোধী দলে রাখে তার ওইখান থেকে মন্ত্রীও নেওয়া হয়, তাকে বিরোধী দলেরও নামকরণ করা হয়। আজকে আমেরিকা শুধু আজকে রাজনীতিটা তো এই জন্যই আমি কিছু সময় সত্য কথা বলার চেষ্টা করি। আমার সবচেয়ে বড় কথা এই দেশ, এরশাদের ভাগ্য এরকম ভালো, এরশাদ না শুধু জামাতেরও, আমি তাই বলবো যে যখন আওয়ামী লীগের সাথে যায় তখন হয় সঙ্গী, যখন বিএনপির সাথে আসে তখন হয় জঙ্গি। এখন বলবেন যে তাহলে আপনারা কেন নিলেন? এই যে নামকো আসতে গণতন্ত্র রক্ষা করার জন্য আর হয়তো বিকল্প কিছু থাকে না বলেই আজকে বাংলাদেশের এই অবস্থা। একজনের এই অবস্থা। শাবান মাহমুদ, অনেকগুলো কথা আপনি বললেন এবং তিনিও বললেন, জবাব দিলেন নীলুফার চৌধুরী মনি। আপনি বলছিলেন যে এই যে জঙ্গিদের পেছনে বিএনপির পৃষ্ঠপোষকতার কথা, নীলুফার চৌধুরী মনি একটি উদাহরণ টেনেছেন, ওই যে শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাই তাদের প্রসঙ্গে বলতে গিয়ে ইদানিংকালে যারা ধরা পড়েছে বা হলি আর্টিজান বেকারির ঘটনার সঙ্গে আমি সেটি তাদেরও তো এক ধরনের পারিবারিক সংশ্লিষ্টতা আওয়ামী লীগের সঙ্গে পাওয়া যায়, সেটির জবাব কি হবে? তাহলে পুরোপুরি যে বিএনপির উপরে কি দায় বর্তায়?
বা আদৌ আসলে থাকতেই পারে আওয়ামী লীগের পরিবারে থাকার মধ্যে কোনো দোষ নেই, বা বিএনপির সঙ্গে কারো সংশ্লিষ্টতা থাকতেই পারে, তাতে কি আসলে কোনো দলের উপরে দায় বা দোষ চাপানো যায় কিনা? কোনো অবস্থাতেই এটি যৌক্তিক নয়। পারিবারিক সংশ্লিষ্ট বা আত্মীয় স্বজন থাকার মধ্যে বলা যাবে না যে ওই রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা রয়েছে। পৃষ্ঠপোষকতা তখনই বলা যাবে যে ওই গোষ্ঠীকে কারা রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে, কারা পর্দার আড়ালে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখছে, কারা তাদেরকে অস্ত্র হয়তো নীলুফার চৌধুরী মনি বলছেন যে প্রত্যক্ষ সহযোগিতা বা স্বাধীনতা বিরোধীদের তো আশ্রয় প্রশ্রয় আওয়ামী লীগও দিয়েছে এবং কিছু তো দিয়েছেনই, এ কথা তো অস্বীকার করে এই জায়গাটিতে আশ্রয় প্রশ্রয় হয়তো একইভাবে জোটবদ্ধ করেননি, কিন্তু এই জায়গাটিতে মনি আপা যেটি বলেছেন যে আওয়ামী লীগে থাকলে জামাত ইসলাম হয় সঙ্গী আর বিএনপির সঙ্গে গেলে হয় জঙ্গি, মনি আপা যদি প্রমাণ দিতে পারেন এই যে কয়েকদিনের জন্য আওয়ামী লীগ আমি বলছি যে জামাতকে তো আওয়ামী লীগ কখনো একদম এদেরকে বাদ দিয়ে রাজনীতি করবো সেটি তো যতক্ষণ পর্যন্ত একটি রাজনৈতিক দল নিবন্ধিত দল হিসেবে থাকে, পার্লামেন্টে পার্টিসিপেশন থাকে, অংশীদারিত্ব থাকে, ততক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় এই দলটির বিলুপ্তি ছাড়া তো তাদেরকে সামাজিকভাবে বর্জনের, এখনো তো আওয়ামী লীগ জামাত ইসলামকে সামাজিকভাবে বর্জনের আন্দোলন তো করে এখন আন্দোলন করেছে জোটগত আন্দোলন। সেই জায়গাটিকে বিএনপির পক্ষ থেকে বারবারই ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে জামাত ইসলাম ও আওয়ামী লীগের সঙ্গে ছিল জোটগতভাবে রাজপথে আন্দোলন। নির্বাচনের সাথে আপনারা সরকারের অংশীদারিত্ব দিয়েছেন, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামকে কখনো সরকারের অংশীদারিত্ব দূরের কথা জোটগতভাবে নির্বাচনেও যায়নি। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নয়, আওয়ামী লীগের বাইরে 3টি মোর্চা গঠন হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন। সেই আন্দোলনে জামাতে ইসলাম ভূমিকা রেখেছে। এখন আমার ভোট অধিকার প্রয়োগের ক্ষেত্রে তখন এক একটি রাজনৈতিক দলের ভূমিকা এক এক সময়ের প্রেক্ষাপটে বিবেচনা করা হয়। আচ্ছা, প্রেক্ষাপটে জামাতে ইসলাম একজন সাংবাদিক প্রেস ক্লাবের নির্বাচনে যে জামাতের সঙ্গে একটা, আমার ভুল না হলে নঈম নিজামের আমি একটা স্ট্যাটাস পড়েছিলাম জামাতের সাথে যে এই আতাত করে প্রেস ক্লাবের নির্বাচনটা, আমার মনে হয় আমার চেয়ে আপনি অনেক ভালো বলতে পারবেন যে সাংবাদিক লিডার হিসেবে। সো এটা আমি আপনাদের সম্পাদকের নামই বললাম, ওনার স্ট্যাটাস থেকে আমি পড়া। সো এই ব্যাপারটা আপনি যদি আমাকে একটু বুঝায় বলেন। হ্যাঁ, আপনি যদি আমাদের বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সাহেবের স্ট্যাটাসটি পড়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন শেষ পর্যন্ত কিন্তু এটি একটি প্রক্রিয়া হয়েছিল, এটি সত্য, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রক্রিয়াটি সফল হয়নি। এবং এই যে সফল হয়নি সেটি হলো মুক্তিযুদ্ধের মূল্যবোধের চেতনা, সেটি হলো মানে জামাতে ইসলামকে বর্জন করার একটি প্রকাশ্য উদ্যোগ, সেটি হচ্ছে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ। শেষ পর্যন্ত এটি সফল হয়নি যেভাবে, ঠিক একইভাবে বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল একদম অটোমেটিক্যালি এই রাজনৈতিক দল নিশ্চিহ্ন হবে। এর জন্য আইনগত প্রক্রিয়া করে এই দলকে নির্মূল করার কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। তারপর জামাত ইসলামকে নিষিদ্ধ করার পক্ষে আমরা যারা সচেতন নাগরিক তাদের মতামত রয়েছে, আমাদের অবস্থান রয়েছে। পেশাগত সংগঠনের পক্ষ থেকেও যদি এ ব্যাপারে আমাদের কোনো ঐক্যবদ্ধ ভূমিকা রাখার সুযোগ আসে আমরা সুযোগ রাখতে চাই, কারণ জামাতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ভূমিকা রাখবে এটি আমরা। আইনমন্ত্রী তো বলেছেন তিনি আইন করে দিয়েছেন, আইনি প্রক্রিয়া করা হবে এবং জামাতে ইসলাম সভায় আছে সেই আইন। আমার মনে হয় যে জামাতে ইসলাম তিনি বলছেন যে নিষিদ্ধ করবে আদালত, নিষিদ্ধ তিনি করতে পারবেন। অবশ্যই এটি তো আদালতের প্রতি, আইনের প্রতি আমাদের তো শ্রদ্ধা থাকতেই হবে। এটি রাজনৈতিকভাবে উদ্যোগ নেওয়া হবে কিন্তু সিদ্ধান্ত তো হবে আদালতে। নীলুফার চৌধুরী মনি, আমরা একেবারে শেষের দিকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি এর বাইরে অনেক রকমের বিষয় আছে। সো একটা স্টেবল বাংলাদেশ পেতে হলে আসলে কি করণীয়? কারণ এখন এক ধরনের স্ট্যাবিলিটি আছে, এটা আবার কখন কোন দিকে টার্ন নেয় সেই নিশ্চয়তা কারো কাছেই নেই। যেমন আপনার কথার সাথে আমি মিলিয়ে বলতে চাই যে পুরো আগস্ট মাসটা কিন্তু আমরা ভয়ে ছিলাম, আপনার জন্য সময় হচ্ছে 2 থেকে 2.5 মিনিট। আচ্ছা, পুরো আগস্ট মাসটা আমরা ভয়ে ছিলাম এই কারণে যে
সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের অনেকেই বলেছিলেন যে আগস্ট মাসটা ভয়ের মাস, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা হলাম এখন আমজনতার মধ্যে পড়ি, আমজনতারা তো ভয় পেতে পারে যে আরেকটা হলি আর্টিজান হলে বা কিছু। সেটার জন্য আমি মনে করি এই মুহূর্তে প্রথম যে দরকার, সেটা আবারও বলছি, জাতীয় ঐক্যের কোনো বিকল্প না। নির্বাচন কি হলো, কে কোনখানে কতটা নিবে, কিন্তু এই যে জঙ্গি, এই যে আইএস, এই যে বাগে ধরা, এই যে ভূতে খেললো, এইসবের জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আমি, আপনি, উনি তিনজন পাশাপাশি বাড়িতে থাকি, এক বাড়িতে আগুন ধরলে যে বাকি দুই বাড়িতে ধরবে এটা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। প্রয়োজনে কিন্তু আমাদের সেই ১-১১ সময় কিন্তু বিএনপি আওয়ামী লীগ এক হয়েছিল, সেই এসবের সময় কিন্তু বিএনপি আওয়ামী লীগ এক হয়েছিল। এরকম বারবার হলে হয়তো এরপরে নাও হতে পারে, কিন্তু এখনো সময় আছে। আমি মনে করি এটার জন্য দরকার যারা সরকার আছে যেভাবেই থাকুক, ইলেকশনে থাকুক, অনির্বাচনে থাকুক, নির্বাচনে থাকুক, কিন্তু দেশটা আমাদের, দেশটা এখনো কিছুটা আমাদের আছে। এই যে গোপন ভাবে এত চুক্তি হচ্ছে, এই চুক্তিগুলো যদি প্রকাশ না করে 2 দিন আগে পরে আপনার সন্তান আমার সন্তানরা বড় হচ্ছে, তারা কিন্তু এমনিতেই জেনে যাবে, তাদের প্রয়োজনেই তারা জেনে যাবে, আমরা তখন বুড়ো হয়ে যাব, দেশটা তখন আরেকজনের হাতে চলে যাবে। তো আজকে এই জায়গাটার এখনো আমাদের সময় আছে, আমরা চাইলেই পারি। যেটা শাবান ভাই বললেন যে মিডিয়াগুলো আজকে এমন অবস্থা হয়েছে যে হজম করতে করতে আওয়ামী লীগকে আজকে সবচেয়ে মিডিয়া বেশি মরণ বিধিতে পরিণত করেছে, দেউলিয়া করে ফেলছে। মিডিয়া যদি আজকে আমরা আওয়ামী লীগের বন্ধু এটা বলতে পারি, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমরা সমালোচনা করছি। আওয়ামী লীগের যদি মিনিমাম যদি থাকতো, দেখবেন যতগুলো টেলিভিশন আছে, পত্রিকা আছে, সব স্তব পাঠ করছে, সব গীতা, ওই যে আমরা কোরআনের আয়াত যে পরিসর শুরু হওয়ার সময় স্কুলে অ্যাসেম্বলির সময় ওরকম সব, যে এটা হয় না, এটা কোনো গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে পড়ে না। গণতন্ত্রের সংজ্ঞা এটা বাইরে থেকে দেখা যায় যে সব সংসদটা, আপনি দেখেন সংসদটাকে কি বানিয়ে ফেলেছে, সব আমিত্বের মধ্যে, আমাদের থেকে আমিত্বের মধ্যে সংসদ যখন ঢুকে যায়, আমি সংসদের মানের কথা বাদই দিলাম, আমিত্ব থেকে বের করার জন্য এই মুহূর্তে সবচেয়ে দরকার। আমাদের তো অনেকটা নাই করে ফেলতেছেন, কিন্তু সাংবাদিকরা এখনো যেটুকু আছেন, সাংবাদিকদের এই হজম করাটা বন্ধ করে যদি উগরাতে পারে, তাহলে এই দেশটা আমাদেরও আপনাদেরও সবারই। এখানে 2 জন সাংবাদিক, আমি একা হলাম এখন আমজনতা। আমি আমজনতা হিসেবে বললাম যে এই আমিত্বকে বাদ দিয়ে আমাদের মধ্যে নিয়ে আসেন, আমাদের সন্তানদেরকে বুঝান যে হ্যাঁ, মৃত্যুর পরে, এটাও তো আমি জানি না, কোন সন্তান কিন্তু টেলিভিশনে এখন এত টেলিভিশন একটাও বলে নাই যে আমি মারা গেলে সাথে সাথে বেহেশতে যাব। আমরা শুনি কার কাছে? একজন পুলিশের কাছে। কোন পুলিশের কাছে? যে পুলিশটা আমার সন্তান রাস্তায় দাঁড়ায় থাকে, পকেটের মধ্যে আস্তে করে পকেটে চেক করতে গিয়ে আবার ঢুকায় দিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে বলে 1 লাখ টাকা দিলে ছাড়বো, নইলে তোকে ক্রস ফায়ারে দিব। সেই সাংবাদিকের কথা আমি অনেক মারা হয়েছে। মেজর জাহিদ আর্মি থেকে কিছুদিন আগে যিনি অবসর নিয়েছেন, এবং আমরা পত্রিকার মাধ্যমে পড়েছি যে উনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টাও করছিলেন, কানাডা বা অন্য কোনো দেশে। তো আজকে বাংলাদেশ প্রতিদিনে ওই খবরটা আসছে যে তার ওয়াইফকেও খোঁজা হচ্ছে, যে তার ওয়াইফের জঙ্গিদের, মহিলা জঙ্গিদের উনিও লিডার। এখন আমার কথা হচ্ছে যে উনি কিছুক্ষণ আগে বললেন যে জঙ্গি নাই, তবে জঙ্গির ভাবধারা আছে। আবার জঙ্গি পত্রিকা অন্তরে মন্ত্রীরা একরকম বলেন, প্রধানমন্ত্রী একরকম বলেন, সরকার একরকম বলেন। তার মানে এই যে বাগে ধরা প্রতিদিন বলেন, তার আপনি খেয়াল করে দেখবেন জিল্লুর ভাই যে এই ঘটনাটা যখন থেকে জঙ্গির নাম বলা হয়, যে ওই বাংলা ভাই বা কিছু যখন থেকে, তখন থেকেই কিন্তু বিএনপি কিন্তু জঙ্গিদেরকে অ্যারেস্ট করেছে। হতে পারে যে সময়টায় আওয়ামী লীগের সময় তাদের জন্ম হয়েছিল, তারপরে ভাবধারা ক্রমে বিএনপির সময় তারা উত্থান হয়েছে, আরেকটু বেড়েছে, বিএনপির সময় অ্যারেস্ট হয়েছে, এবং 11 সরকারের সময় বোধহয় ফাঁসি হয়েছে। তো তখন উত্থান হয়েছে আপনি সেটি বলছেন, কিন্তু বিএনপির সময় অ্যারেস্ট হচ্ছে, এটাই বলছি। বিএনপি আওয়ামী লীগের সময় জন্ম হয়েছে, বিএনপির সময় উত্থান হয়েছে ধারাবাহিকতা। একদিনে এটা একদিনের কথা না, কিন্তু সেইটা শেষের পরে এটা নিয়ে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে আওয়ামী লীগের। তাদের সময় আপনি দেখেন যে একসাথে অনেক জায়গায় উদিচি বলেন, নারায়ণগঞ্জ বলেন, অনেক হামলা টামলাও হয়েছে। কিন্তু তখন থেকে যদি এই জাতীয় বিশেষ কিছু জিনিসের ব্যাপারে যদি সরকার বিরোধী দল সব জাতীয় ঐক্য সৃষ্টি, আমাদের কখনোই সেটা হয়নি। যে কথাটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু উদ্যত্ত আহ্বান করেছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার উত্তরে কি বলেছিলেন? যাদের হাতে আগুন লেগে আছে তাদের সাথে আর যাই হোক আতাত হতে পারে না।
জাতীয় কোনো ঐক্যের জন্য আমরা যদি এখন বলি যে হলি আর্টিজানের যে ঘটনাটা ঘটলো, 5 জনকে যে বেঁধে রাখা হলো, আমরা সমস্ত বিশ্ব তাকিয়ে দেখলো, তারপরে তারা কোথায় গেল আজ পর্যন্ত আর আমরা জানি না। এবং আমি ওইখানেও যাচ্ছি না, আমরা যদি দেখি যে মাদারীপুরে যে ঘটনাটা ঘটলো, একটা ছেলে যখন একটা কলেজে প্রফেসরকে মারতে গেল, সে তাকে কুপালো, তারপরে ছেলেটা ধরা পড়লো, তাকে লাইফ জ্যাকেট আদালতে হাজিরা দেওয়া হলো, তাকে রিমান্ডে নেওয়া হলো, রিমান্ডের একটা পর্যায়ে রাতের অন্ধকারে তাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হলো। তার মানে কি গভর্নমেন্ট কি চায় না যে জঙ্গির কোনো ক্লু থাকুক? আমরা কি চাই যে মানুষটা অপরাধী, আইনের চোখে দোষী, সবার চোখে দোষী, তাকে আমরা আগে জীবিত রাখবো, তার কাছ থেকে সমস্ত তথ্য উপাত্ত নিব। এটার মূল শিকড়ে যদি আমরা হাত দিতে যাই তাহলে আমাদের তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে প্রাথমিকভাবে। এইভাবে কয়েকদিন গোপন রেখে সরকার, যেমন ধরেন যে আজকে আমি যেটা বলবো যে ওই যে মেজর জিয়া বা আরো যে আর্মিতে পর্যন্ত জঙ্গি আছে, এটা কিন্তু সরকারই প্রমাণ করছে। এখন যে বলাই হয়েছে যে উনি জঙ্গি ছিল, উনি আইএসের সাথে বা জঙ্গি ছিল, আইএসের সাথে সম্পর্ক ছিল, এরকম। এখন আমি কোনটাকে ধরবো? একবার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দেশে কোনো জঙ্গি নাই, দেশে কোনো আইএস নাই, আবার তার মন্ত্রীরা বলছেন, এবং তার কয়েকদিন পরে হলি আর্টিজানের ঘটনার পরে শাবান ভাই নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে কল্যাণপুরে একটা একদিনের ঘটনায় কিছু জঙ্গির নামধারী নাম ধরে তাদেরকে মেরে ফেলা হলো। আমরা দেখলাম যে একদিকেই 9 জন মারা গেল এবং হাতে একটা চাকু, যেটা ফল কাটার চাকু, ফলটাও ঠিক মতো কাটবে কিনা ছবিতে স্পষ্ট মানে দৃশ্যমান যে ওই চাকুটা ভূত একটা চাকু, হাতের মধ্যে গুলি লেগেছে, চাকুটা সরেনি। তার মানে কি গুলি লাগার সময় যদি হাতে চাকু থাকতো, চাকু কেন আরো বড় কিছু থাকলেও কিন্তু ছিটকে যেত। আমার মনে হয় গুলি করার অনেক পরে চাকুটা দেওয়া হয়েছে, আর না হয় সে অনেক আগেই মারা গিয়েছে, পরের গুলিটা লেগেছে, যে কারণে চাকুটা একদম মানুষটার সাথে লেপটে আছে। তো সেইখানে কল্যাণপুরে যে ঘটনাটা ঘটলো, তারপরে কিন্তু আইজি সাহেব তার নিজস্ব কণ্ঠে বলেছিলেন যে আমরা আরো কিছু জঙ্গি নিধন করেছি। তাহলে আমরা কোন কথাটা বিশ্বাস করবো? একজন আইজি, সে প্রশাসনিক চিফ পুলিশ ডিপার্টমেন্টের, উনার কথা আমরা বিশ্বাস করবো না? তখন স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলবে সেটা বিশ্বাস করবো না? মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলবেন সেটা বিশ্বাস করব? যদি তাই হয় যে হ্যাঁ ঠিক আছে, আমি ধরে নিলাম যে জঙ্গি নাই, আমাদের প্রধান উপদেষ্টা যিনি অনেক সময় ইউএসএ তে থাকেন, উনি কিন্তু ইউএসএ তে একটা জার্নালে লিখেছেন যে বাংলাদেশের এখন অবস্থা এমন পর্যায়ে গিয়েছে, আইএস আছে, সেখানে ড্রোন পাঠানো উচিত। এটা কিন্তু একটা জার্নালে লেখা, তার নাম করা পত্রিকায় লেখা। সো এই জায়গাটা আমি মনে করি যে ক্লিয়ার হওয়া উচিত। আর সর্বাগ্রে এইটা করা উচিত যে জঙ্গি আছে বা নাই, সরকারকে এটা ক্লিয়ার করে, যেমন আর্মিতে কোনো কিছু জঙ্গি নাই বলছে না, বলছে আইএস নাই, আইএস এবং জঙ্গি হচ্ছে আইএস এর সংশ্লিষ্ট। ইংরেজিতে বাংলায় জঙ্গি বলে তাকে আইএস। আইএস একটা অক্ষর মিলিয়ে ওরা একটা সংগঠন। জঙ্গি আল কায়দা একটা, সব সংগঠনের সমন্বয়ে কিন্তু একটা জিনিস হয়। যেমন ধরেন বাংলাদেশে দাড়ি সবারই আছে, যিনি টঙ্গিতে গিয়ে তবলিগ করে উনিও দাঁড়িয়ে রাখেন, যিনি জামাত করেন উনিও দাঁড়িয়ে রাখেন, যিনি ওই যে কি বলে হেফাজত করেন তারাও দাঁড়িয়ে রাখেন। সো এখানে ওই জায়গাটাই তো আমরা কোনো করতে পারি না। কিন্তু যখনই আমরা ওটাকে শাখায় বিভক্ত করতে যাই, তখন তিনটা দল, তিন জনের 3 রকম অভিব্যক্তি, 3 রকম আদর্শ। তো যারা আমাদের বাপ দাদা 3 জন, তাদেরও দাঁড়িয়ে আছে। তো এখন এইটা বাংলাদেশ এমন একটা দেশে আমরা রূপান্তরিত হয়েছি যে 90% যেখানে মুসলিম, যেখানে মাদ্রাসার স্টুডেন্ট এখন অনেক বেশি, সেখানে একটা সন্তান, একটা মেয়ে এই যুগে বিসিএস এর চাকরি হতে গিয়ে হওয়ার পরে বাবা মাদ্রাসায় চাকরি করেন, এই অপরাধে সেই সন্তানের চাকরি হয় না। আচ্ছা, দুঃখজনক কিছু নয় যে দেশে 100 জনের 90 জন মুসলিম থাকে, বাস করে, সে দেশে একজন মুসলিমের সন্তানের বিসিএস। আপনি দেখছেন যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা নিরাপত্তা সংস্থাগুলোর এই জায়গায় যথেষ্ট পরিমাণে দুর্বলতা আছে এবং তাদের কথার মধ্যে যথেষ্ট পরিমাণে দুর্বলতা না থাকলে তারা মেরে ফেলবে কেন? তারা তো অত নিয়ে আসবে, ওই লোকগুলাই বলবে পুলিশের কাছে, কত জাজমিয়ার নাটক ওনারাই বলেন। তো একটা নাটকই করুক, সে নাটকের তো মিলতে হবে, নাটকের শেষ দৃশ্য প্রথম দৃশ্যের তো মিল থাকতে হবে। এখানে তো কোনো মিল নাই। আমার যদ্দূর বিশ্বাস, আজকে আমার সাথে যিনি আছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিস্টে পাস করা, জার্নালিজমে। যাই হোক, তো
উনি একজন নামকরা সাংবাদিক, সেই সাংবাদিক ওনারা কিন্তু উল্টাপাল্টা বলতে পারেন না, উল্টাপাল্টা করতে পারেন না। জাতি তাদের কাছে একজন কম শিক্ষিত সাংবাদিক আর শিক্ষিত সাংবাদিকের মধ্যে এখানেই তফাৎ থাকার কথা। আমি মনে করি যে উনি ওনার জায়গা থেকে এটা ক্লিয়ার করলে সবার জন্য ভালো হবে, ভবিষ্যতে আর কখনো আমি ভালো জার্নালিস্ট বা তুলনামূলক কম ভালো জার্নালিস্টের বিষয় নয়। জার্নালিস্টের কাজই হচ্ছে তথ্য অনুসন্ধানের ভিত্তিতে যেটি সঠিক সংবাদ পরিবেশনের একটি ক্ষেত্র তৈরি করা এবং জাতিকে কোনোভাবে যেন তথ্য দিয়ে বিভ্রান্ত না করে, সেটি হলো সাংবাদিকতার কাজ। আমি সাংবাদিকতার জায়গা থেকে কিন্তু এই জঙ্গিবাদের বিষয় নিয়ে আলোচনায় আসিনি। জঙ্গিবাদের যে সাম্প্রতিক সময়ের একটি সারা দেশের যে বিচ্ছিন্ন একটি জঙ্গি সেই বিষয়ে আলোচনা হচ্ছে এবং আপনি বলেছেন যে আমি কোন রাজনৈতিক দলের পক্ষ হয়ে বলছি না। আপনি বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গি জন্ম হয়েছিল, সেটি বিস্তার লাভ করেছে বিএনপি সরকারের আমলে। আমি এই জায়গা থেকেও জিল্লুর ভাই খুব অপরাধের জায়গায় দেখি না, কারণ আওয়ামী লীগের সময় শাসন আমলে যদি জঙ্গির জন্ম হয়, সেই ব্যর্থতা যতটা না আওয়ামী লীগের ততটা হচ্ছে যারা জঙ্গি হয়েছে। কারণ বাংলাদেশের যখন প্রায় 1000 বছরের স্বপ্ন নিয়ে একটি দেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল, বাঙালি জাতি স্বাধীন হবে, এটি ছিল তাদের দীর্ঘ আকাঙ্ক্ষার ফসল। তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে প্রায় সমগ্র জাতি কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তখন আমরা লক্ষ্য করেছি যে একটি গোষ্ঠী তারা স্বাধীনতার আন্দোলনের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজকে জঙ্গিরা যে কাজটি করছে, তখন তারাও কিন্তু একইভাবে এই কাজগুলো করেছে। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাড়িগুলোকে আগুন লাগিয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের পাখানাদার বাহিনীকে চিহ্নিত করে বলেছে তাদেরকে হত্যা করার জন্য। এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা তখন করেছে। কাজেই ওই সময় তো আর আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষের শক্তি তৈরি করার জন্য কিন্তু এই ক্ষেত্রটি তৈরি করেনি। তারা বরং 7.5 কোটি বাঙালিকে ঝাঁপিয়ে পড়ার জন্য একটি স্বাধীন ভূখণ্ডের প্রত্যাশায় তারা বঙ্গবন্ধু এই নেতৃত্ব, এই আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই তখন যারা রাজাকার হয়েছে, আলবদর হয়েছে, সেটি কিন্তু আওয়ামী লীগের ব্যর্থতা নয়, বাট ওই সময়কার সৃষ্টি। ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারের আমলে যদি বাংলা ভাই বা অন্য কোনো জঙ্গির একটি জন্ম হয়ে থাকে বা প্রাথমিক আত্মপ্রকাশ ঘটে, সেটি আওয়ামী লীগের যতটা না ব্যর্থতা, সেটি তাদের মানসিকতার দৈন্যতা। তারা এই স্বাধীন বাংলাদেশ মেনে নিতে পারেনি, যেমনি মহান মুক্তিযুদ্ধের সংগ্রামে তারা মেনে নিতে পারেনি। কিন্তু তারপরেও আমি মনি আপার উদ্দেশ্যে বলছি যে ওই বাংলা ভাইকেও যখন আওয়ামী লীগ চিহ্নিত করেছিল জঙ্গি হিসেবে, তখন কিন্তু ওই আপনার সরকারের আমলে, তৎকালীন সরকারের যারা জোটভুক্ত দলের মন্ত্রিত্বের মর্যাদায় ছিলেন যুদ্ধ অপরাধী মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি কিন্তু বলেছিলেন যে এটি মিডিয়ার সৃষ্টি। পরবর্তীতে আওয়ামী লীগের প্রবল আন্দোলনের চাপেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে বিচার করা হয়েছিল। কাজেই আওয়ামী লীগের এই জায়গায় মানে কোন ধরনের পৃষ্ঠপোষকতার অভিযোগ আমি পাই না। কিন্তু বর্তমান সরকারের আমলে যে জঙ্গিগুলো বেরিয়ে আসছে, চিহ্নিত জঙ্গি, তাদের আত্মপরিচয় খুঁজতে গেলে কিন্তু খুব দুঃখজনক হলেও সত্য যে বিএনপি জামাতের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি বেরিয়ে আসছে। আর মনিয়াপা যে আক্ষেপ করলেন যে কল্যাণপুরের ঘটনায় ওই জঙ্গিগুলোকে যদি তাৎক্ষণিকভাবে এভাবে শুট করা না হতো, মেরে না ফেলা হতো, তথ্য অনুসন্ধান করা হতো, যেখানে তার বাবা মা সব থেকে তো প্রিয়জন হচ্ছে তার সন্তান, বাবা মায়েরাই যে জঙ্গিদের লাশ পর্যন্ত গ্রহণ করতে আসে না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, সেই জায়গায় তাদের জন্য যাদের হাহাকার তৈরি হয়, সেটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না, যে গোষ্ঠী আক্ষেপ করে বলে যে তাদেরকে কেন মেরে ফেলা হলো, জাতির কাছে কিন্তু তাদের একটি নতুন পরিচয় তৈরি হয়। কাজে যে আমি ওই জায়গায় যাব না। আপনি যে বিষয়টি বলেছিলেন যে জঙ্গি, হ্যাঁ, এই জঙ্গিদের প্রসঙ্গে আমি বলবো যে আজকে জঙ্গিদের ব্যাপারে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সমগ্র রাজনৈতিক যে বাংলাদেশে যারা রাজনীতি করছে, নিবন্ধিত রাজনৈতিক দল অ্যাকসেপ্ট জামাতে ইসলাম, আমার মনে হয় যে প্রকাশ্যে সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু তারা প্রকাশ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিলেও তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। যাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে, আজকে দেশের জনগণ তাদেরকে চিহ্নিত করতে চায় যে এরা হয়তো জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে। এই জায়গায় ক্লিয়ার হওয়া উচিত। যদি বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের জনগণের কল্যাণে রাজনীতি করতে চায় কোন রাজনৈতিক দল, তাদের কোনোভাবেই জঙ্গিকে বা জঙ্গি গোষ্ঠীকে প্রকাশ্যে অথবা পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতার সুযোগ আপনি বলতে চাইছেন সেই জায়গাটাতে বিএনপির এই জায়গাটা আমি একটু বলতে চাই। উনি যে কথাটা বলেছেন যে বিএনপি পৃষ্ঠপোষকতা করলেন, ডেফিনেটলি বেগম খালেদা জিয়া কিন্তু এইভাবে বলতে পারতেন না।
তার বিনিময়ে ওনারা কিন্তু এটার উত্তর কিন্তু এটা হয় না যে হাতে যাদের আগুন আছে তারা এটা করতে পারে না, এটার সাথে কিন্তু এটা যায় না। তারপরে উনি যেহেতু এই কথাটা বললেন, আমি এই কথাগুলো বলতে চাই না, তারপরেও কথা বারবারই ফেরত আসে। আমরা এমন একটা দেশে বাস করছি যে উনি অনেকক্ষণ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এইসব বললেন, কিন্তু স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন, যিনি স্বাধীনতার পুরস্কার দিয়েছেন, যিনার ক্ষমতার শাসন আমলে যিনার দলে স্বাধীনতা পুরস্কারটার জন্ম হয়েছে, সেই পুরস্কারটা যখন কেড়ে নেওয়া হয়, যখন সম্মানী ব্যক্তিকে আপনি সম্মান না করে অপমান করবেন, তখন সেই দেশ থেকে ভালো কিছু উর্বর জায়গা থেকেই ভালো জন্ম হয়, অনুর্বর থেকে এত ভালো কিছু হয় না। আমরা তখনই স্বাধীনতার কথা বলতে পারি যে স্বাধীনতা, মহান স্বাধীনতার ঘোষককে স্বাধীনতা পুরস্কারটা আপনারা ছিনিয়ে যারা নেয় তাদেরকে ধিক্কার দেওয়া ছাড়া আমার আর কিছু বলার নাই। আজকে আমাদের প্রতিবেশী দেশ নিয়ে আমরা অনেক প্লাস মাইনাস অনেক কথা বলি। প্রতিবেশী দেশে কলকাতা মিউজিয়ামে একটা মাত্র মুক্তিযুদ্ধের ছবি আছে, সেই মুক্তিযুদ্ধের ছবিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কিন্তু তারপরে প্রমাণ, এর চেয়ে বড় প্রমাণ কি হতে পারে? এত মানুষ এত কিছু করলো, রাতে সন্ধ্যাবেলা ঘোষণা দিয়ে রাতের অন্ধকারে আত্মসমর্পণ করলেন যারা, তাদেরও অবদান আছে, আমরা সবার অবদান মেনে নেই। একজনের কখনোই যুদ্ধে স্বাধীন করতে পারে না একটা দেশ, কিন্তু প্রতীক হিসাবে যে মানুষটার ছবি এখনো শোভা পাচ্ছে কলকাতা মিউজিয়ামে, সেইখানে তার কাছ থেকে স্বাধীনতার প্রতীক একজন মানুষকে মরণোত্তর সম্মান দিলে তার আশেপাশের মানুষরা সেটা ভোগ করে, যে চলে যায় সে তো চলেই যায়, তাকে দিলেই কি না দিলেই কি, অপমান করলেই কি না করলেই কি, কিন্তু যে অপমান করলো তার কিন্তু সেই অপমানের জন্য একটা দিন অপেক্ষা করতে হবে। সেই জায়গায় আপনারা বলেছেন যে বাংলা ভাইয়ের বিস্তারটা হয়েছে আমাদের সময়, বিস্তার একটা যখন সন্তান বেড়ে ওঠে, সন্তানটা হওয়ার সময়, বাড়ার সময়, সন্তান যখন ছোট থাকে সে ফেরেশতার তুল্য থাকে, তাকে বোঝা যায় না যে এই সন্তানটা বড় হলে কতটা খারাপ হবে। তো সেইখানে না হয় ভুল ছিল, কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে যারা সেই জঙ্গিদের যারা চিফ ছিলেন, তারা আজকের যারা মন্ত্রী তাদের পারিবারিক সদস্য। তো জঙ্গি লালন পালনের জন্য, জঙ্গি জন্ম দেওয়ার জন্য, মানুষ মারার জন্য যদি মন্ত্রিত্ব দিতে হয়, আমি কিন্তু সেই এলাকারই মানুষ। সো আমার সঙ্গে এটা বলে তো লাভ হবে না, আমি তো জানি এই গ্রামগুলো এমন, শাবান ভাই, যে এক বাড়িতে খেলে আরেক বাড়ির কথা বোঝা যায়। সো সেইখানে আপনারা যখন বলেন যে আমরা এগুলো কিছুই জানি না, কিন্তু জঙ্গি, আমি বলতে চাই আব্দুর রহমানটা কে? এখনো কিন্তু আপনাদের মন্ত্রীদের ঘরের লোক। সে আব্দুর রহমান যদি জঙ্গিদের চিফ হয়, তাহলে কিন্তু লজ্জা কার পাওয়ার কথা আমি জানি না। যদি বলেন যে বাংলাদেশি, তাহলে আমরা সবাই লজ্জিত, কিন্তু যখনই আপনি আঙ্গুল তুলে বলবেন, তখন কিন্তু আমি এখানে দুটো কথা বলতেই পারি। বাবা মা ঘৃণা ভরে জঙ্গিদেরকে প্রত্যাখ্যান করেছেন, ন্যায় নাই। শাবান ভাই, আমাদের সন্তানও যে আগামী দিন কিছু হবে না, সবাই যে ভালো সন্তান জন্ম দিবে তার কোনো কথা নাই। যে বাবা মা সন্তানদের সময় দিতে পারে না, আমি যার সামনে বসে কথা বলছি, আমরা এখানে আসলে অনেক কথাই হয়, যখন বলে যে বাচ্চাদের নিয়ে যখন কথা হয়, বলে যে মনি আপা আমি তো সময় দিতে পারি না, সকালে স্কুলে আমি যে কোনো কষ্টেই হোক আমি নিয়ে যাই। এই যে বন্ডিংটা যার যার মতো করেই করি। একটা মানুষ কিন্তু জন্মেই জঙ্গিও হয় না, জন্মেই কিন্তু ফেরেশতা হয় না। কিন্তু আমি যদি ইসলাম ধর্ম যে কোনো কিছু বাদ দেই, আমি যদি কবির কথায় বলি যে শরৎচন্দ্র লেখক, সে বলেছেন যে মরার আবার জাত কি? একজন মানুষ জঙ্গি হোক, পৃথিবীর যত নিকৃষ্ট ব্যক্তি হোক, সে মারা গিয়েছে, তাকে তার বাবা মা নেওয়ার রাইটস আছে। কিন্তু আপনি জানেন কেন নেয় না? ঘৃণা ভরে নেয় না, এটা কিন্তু ঠিক না। নেয় না কারণ যে চলে যাবে সে তো চলেই গেছে, তাকে আনতে গেলে যে বলেন না যে সুরঞ্জিত সেনগুপ্ত বলছে বাঘে ছুলে 18 ঘা, শেখ হাসিনা ছুলে 36 ঘা, এরকম বলছিলেন ওনারা, ওনাদেরই মন্ত্রী এটা যোগ করে বলছিলেন। যেটাই হোক, আমি ওইভাবে বলছি যে এই সরকারের রোশানলে যে ফ্যামিলিটা বেঁচে আছে জীবন মৃত হয়ে, সে আনতে গেলে আবার কোন সমস্যায় পড়বে সেটার জন্য তো না নিতে পারে। আমরা কি সেই জায়গাটায় আসতে পারি না যে হ্যাঁ আমরা তাদের ঘৃণা ভরেই করি, আর যেভাবেই করি, কারণ মুসলিমকে আমরা দাফন করতে চাই, কবর দিতে চাই, তারপরে যে আসবে তার ডিএনএ টেস্ট করে তার সন্তানকে দিয়ে দিতে পারি, বা ওই কবরটা আমরা আঙ্গুল দিয়ে দেখাতে পারি। কিন্তু এইটা আজকে যারা শুনবে, প্রত্যেকটা বাবা মা এবং যারা সন্তান নিয়ে, আমার সন্তান ছোট, আপনার সন্তান ছোট, হয়তো কম ভয় পাচ্ছেন, কিন্তু যে সব বাপের ঘরে মায়ের ঘরে সন্তান কলেজ বা ইউনিভার্সিটি পড়ুয়া, তাদের কিন্তু রাতে ঘুম হয় না। কারণ আপনার কোন জায়গায় আঙ্গুলটা পড়েছে? নর্থ সাউথ ইউনিভার্সিটি, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি। সো এই জায়গার বাবা মারা কিন্তু কেউ ঘুমাইতে পারে না।
সো এই জায়গাটায় যদি বলেন তাহলে কষ্ট কিন্তু আরো মানে আগুনে ঘি ঢালা হয়, আগুনে পানি ঢালা সাবান হয়। মাহমুদ, অসম্মানের প্রশ্ন এসছে এবং জিয়াউর রহমানের পদক প্রত্যাহার করে নেওয়ার মরহুম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। এ বিষয়টি ঐতিহাসিকগতভাবে সত্য যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি সেই ঘোষণাটি দিয়েছিলেন। ঘোষক হিসেবে তাকে অস্বীকার আমি করতে চাই না। উনি তো যুদ্ধ করেছেন, হ্যাঁ, যুদ্ধ করেছেন। তিনি মুক্তিযোদ্ধা হিসেবে শুধু পদকও পেয়েছেন, এবং সেটা কিন্তু শুধু মনিয়াপা নন, বিএনপির পক্ষ থেকে সকল বিএনপির নেতাকর্মী সবাই দাবি করেন যে মরহুম জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একটি সেক্টর কমান্ডারও ছিলেন। হ্যাঁ, তারা দাবি করেন এবং সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এই জায়গাগুলো কিন্তু গর্বের, এই জায়গায় কিন্তু কারো কোনো বিতর্ক থাকার কথা নয়। এবং ওই পুরস্কারটা কিন্তু বিএনপি সময় দেওয়া হয়, এবং সেদিন কিন্তু এটিকে মেনে নেওয়া যেরকম একটি গর্বের বিষয়, ঠিক একইভাবে আজকে 16 কোটি মানুষকে এক বাক্যে মেনে নিতে হবে যে এই দেশের জাতির জনক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জায়গায়ও যদি কেউ অস্বীকার করে তাহলে সেটি অবশ্যই আমার মনে হয় যে ইতিহাসকে অস্বীকার করা। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক হিসেবে স্বীকৃতি নিয়ে আমি কোনো কথা বলছি না, বা মরহুম জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কি ছিলেন না, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কি এই বিতর্কে আমি যাব না। আমি শুধু মনিয়াপার প্রতি শ্রদ্ধা রেখে, জিয়াউর রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে আমি এই জায়গায় যেতে চাই যে অবশ্যই তিনি যদি মুক্তিযোদ্ধা হিসেবেই জাতির কাছে শ্রদ্ধাকে ধরে রাখতে চান, তখন এই বিষয়টি কোনোভাবেই আসতে পারেন না যে এই মুক্তিযোদ্ধা যখন সরকার প্রধান হিসেবে নেতৃত্বে ছিলেন বা বাংলাদেশকে শাসন করেছেন মরহুম জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসেবে, তখন তারই সরকারের আমলে কুখ্যাত রাজাকার হিসেবে চিহ্নিত শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রীত্বের সুযোগ পেয়েছিলেন। তখন ওই মুক্তিযোদ্ধার প্রতি উনি নিজেকেই নিজে প্রশ্নবিদ্ধ করেছেন এবং ওই জায়গাটি জাতিকে সুযোগ করে দিয়েছে তার এই মুক্তিযোদ্ধার বিষয় নিয়ে প্রশ্ন তোলার বা তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আবার তার এরকম একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তিনিও যখন ক্ষমতায় এসে যুদ্ধ অপরাধী মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মুজাহিদ সাহেবকে ক্যাবিনেটে ঠাঁই দেন, আবার জিয়াউর রহমান সাহেব যখন কুখ্যাত রাজাকার আব্দুল আলিমকে মন্ত্রী করেন, তখন কিন্তু তাদের এই মুক্তিযুদ্ধে অংশ নেয়া বা মুক্তিযোদ্ধা হিসেবে যে গর্ব, সেই গর্বের জায়গাটি প্রশ্নবিদ্ধ হয়। আগে তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, এটি যেরকম ঐতিহাসিকভাবে মেনে নিতে হবে যে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ঠিক একইভাবে ঐতিহাসিকগতভাবেই তো তখন তারা বিতর্কিত হন, প্রশ্নবিদ্ধ হন। ওই জায়গায় যদি কেউ জিয়াউর রহমান সাহেবকে উপেক্ষা করার চেষ্টা করেন অথবা বেগম খালেদা জিয়ার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন, তখন তো আসলে কারো কিছু করার থাকে না। এটি তো প্রতিহিংসামূলক রাজনীতির জায়গা থেকে নয়, ইতিহাসই তাদেরকে সুযোগ করে দিচ্ছে। আমি ওই জায়গায় আর কি দ্বিমত পোষণ করে বলতে চাই যে মনিয়াপার সকল বক্তব্য যেভাবে উনি মরহুম জিয়াউর রহমান সাহেবকে তুলে ধরার চেষ্টা করেছেন একজন গর্বিত মুক্তিযোদ্ধা হিসেবে, ঠিক ইতিহাস আবার সাক্ষ্য দেয় তার উল্টো। আর যে পদকটি তুলে নেওয়া হয়েছে, এটি সুপ্রিম কোর্টের রায়ে যখন বলা হয়েছে যে জিয়াউর রহমান সাহেব যখন যে সরকারে ছিলেন ওই সরকারটি অবৈধ ছিল, তা একটি সরকার যখন অবৈধ থাকে তখন ওই সরকারের সকল কার্যক্রম আর কার্যক্রমকে অবৈধ কোর্টও করেনি এবং করতে পারে না। না, নীতিগতভাবে যে একটি অবৈধ সরকারের প্রধানকে কেন স্বাধীনতা, এই জায়গায় এই নীতিগত অবস্থানের জায়গায় প্রশ্ন তুলেছেন যারা স্বাধীনতার পদক কমিটিতে সিনিয়র মন্ত্রীরা রয়েছেন। আমির হোসেন আমু সাহেব তাহলে তো ওই আমলে যাদেরকে পদক দেওয়া হয়েছে সবার পদকই বাতিল করে দিতে হবে। সেটা যদি করে সেটাকে তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, সেটি সরকারের। শুধু পদক কেন, তাহলে ওই আমলের সবকিছু বাতিল করতে হবে। আবারও ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেছেন। যেমন আমার একটা প্রশ্ন, যে আপনার কথার মধ্যে যেটি সূক্ষ্মভাবে দেখা গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি ঠিক তার জায়গাটা আপনি, আপনার মধ্যে এক ধরনের কনফিউশন আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই জায়গায় আমার কোনো কনফিউশন নেই, যেভাবে বলেছেন। আমি আপনাকে এটা বলি যে একটা যুদ্ধ কিন্তু একদিনের ঘটনা না, যে আপনি আর আমি ঘোষণা দিলাম। যুদ্ধের পূর্ববর্তী একটা অধ্যায়,
শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা, এই ব্যাপারে আমার কোনো কনফিউশন নাই। উনি এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, 7ই মার্চের বক্তব্য, ওটার যদি ধারা বিশ্লেষণ করি, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে সেখানে আমি ওনাকে, ওইখানে আমি কোনো জায়গা পাই না। একজন মানুষ, উনি সংখ্যা গরিষ্ঠ হয়েছেন 2 বাংলায়। আমি ওই জায়গাটাই বলছি, আমাকে একটু সময় দিতে হবে এখানে, কারণ এটা ক্লিয়ার করা উচিত। আমি নইলে ছাত্রী হিসেবে আমি বলছি, একজন 2 বাংলার সিনিয়র, উনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হবেন, এটাই স্বাভাবিক। একজন হবু প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে বক্তৃতা দেওয়া দরকার, ওটাই স্বাভাবিক ছিল। এবং যদি এটা না হয় দেন কি হবে, ওটা বলেছেন উনি। কিন্তু উনি চলে যাওয়ার পরে, উনি ধরা পড়ার পরে যুদ্ধটা কিন্তু বসে থাকে নাই। সেটা ওনার কথা ঠিক যে একজন মেজর, উনি শেখ মুজিবুর রহমানের নামেই ঘোষণা দিয়েছেন। একজন অখ্যাত মেজর তার নিজের নামে ঘোষণা দেওয়ার তো কথা না, কারণ তার তো ওই উচ্চ বিলাসিতা ওই মুহূর্তে জন্ম নেয় না। মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে, সেই 25শে মার্চ রাতে মানুষকে সমানে মারা হচ্ছে, সেটা দেখার পরে একজন সৈনিক তা চুপ করে ঘরে বসে থাকার কথা না। উনি প্রথমে আওয়ামী লীগের নেতাদের বলেছেন, আওয়ামী লীগের নেতারা কেউ রাজি হন নাই, পালায় গা ঢাকা দিয়েছেন। তখন উনি প্রথমে একবার ঘোষণা দিয়েছেন আই মেজর জিয়া। তারপরে যখন দেখছে যে না, এটাকে ইয়াহিয়া খুব খারাপ লোক, ইয়াহিয়া এটাকে বলতে পারে যে ওখানে আরেকটা সামরিক অভ্যুত্থান হয়েছে, এটা যেন না হয়, উনি আবার ঘোষণা দিয়েছেন যে অন বিহাফ অফ তখন ঘোষণা দিয়েছে। এগুলো সব ঠিক আছে, এইসব নিয়ে আমার কোনো কনফিউশন নেই। কিন্তু আমি ওনার একটা কথা বলবেন, আমার স্পেসিফিক প্রশ্ন যে এই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বা বাঙালিকে এই আকাঙ্ক্ষাটা তৈরি করবার পেছনে বা মুক্তিযুদ্ধের জন্য তৈরি করা, স্বাধীনতার স্বপ্নটা জাগিয়ে তোলা, এটি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাজই। আমি কিন্তু এটা আবারও বলছি, আমি এখানে কিন্তু আমার কোনো দ্বিমত নাই। তিনি নওয়াজ পাকিস্তান নামে, জাস্ট ছোট্ট করে আপনার উত্তরগুলো নেওয়ার জন্য, এটি দর্শকদের বোঝার জন্য, তিনি নওয়াজ পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন, যুদ্ধটা তো ওনার নামেই হয়েছে, উনি অনুপস্থিত ছিলেন, কথা সত্য, কিন্তু ওনার নামটা কিন্তু প্রবলভাবে স্বীকার করছি। এবং সেইখানে উনি না থাকার পরেও যে অনেক সময় কিন্তু লিডার না থাকলে অনেক কিছুই হয় না। আওয়ামী লীগের নেতারা ছিল না, তারা ভুগিলের সাথে আরেক ওপার বাংলায় ছিল, অনেক নেতাই ছিল। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বা তার ভূমিকা, যে চার নেতা, যে জেল হত্যা, যে 4 নেতা, তারা ছিলেন, তাদের এখানে কোনো ছিল না, এবং ছিলেন বিধায়ী তারা হয়তো বা জেল হত্যার মধ্যে পড়ে। সেই সরকারের নেতৃত্বে এখানে একটা মুক্তিযুদ্ধ এবং রাজাকার, মানে মুক্তিযুদ্ধের মধ্যে মুক্তিযুদ্ধ রাজাকার আছে। আমি সেই অনেক লম্বা কথা ওইটাই যাচ্ছি না, আমি এই জায়গাটা বলতে চাচ্ছি। আবারও আমি হলেও হয়তো তাই হতাম, যে আমার ন্যায্য হিস্সা হচ্ছে আমি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হব। আমি পাশ করেছি, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি, যদি আমাকে না দেওয়া হয় তাহলে সম্ভব হবে অবিভক্ত পাকিস্তানে, সরি। তো এখন মনে করেন যে উনি ওনার জায়গায় সবই ঠিক আছে, কিন্তু উনি যখন চলে গেল তখন কিন্তু অন্ধকারে যারা চালায় নিয়ে গেল তাদের কিন্তু, আর যাই হোক স্বাধীনতার আপনার ওই সনদটা আপনার কেড়ে নেওয়ার কথা না। উনি কিন্তু কখনোই বলেন যে আমি শেখ মুজিবুর রহমানের চেয়ে শ্রেষ্ঠ বাঙালি, উনি কখনোই এই কথাগুলো বলেন। যতদিন বেঁচে ছিলেন শ্রদ্ধা করেই বেঁচেছিলেন, যতদিন। এবং শুধু তাই না, ইতিহাস বিভিন্ন বইগুলো বলে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 75 এই হত্যাকাণ্ডের কিছুদিন আগে কিন্তু উনি সাবধান করে দিয়েছিলেন যে স্যার এই ঘটনা আমরা শুনছি, আপনি একটু সাবধান হয়েন। একটা মানুষ কোনো ঘটনা ঘটার আগে সাবধান আসলে ওই টাইপের নেতারা কমই হয়, হয়তোবা বিশ্বাসের মাত্রাটা তার অনেক বেশি ছিল। আমি ওটা বলছি না। উনি যে কথাটা বলছেন শাবান ভাই, যে শাহজিদ সাহেবকে প্রধানমন্ত্রী করার, আমি শাহজিদ সাহেব যুদ্ধাপরাধী হিসেবে জেলে গিয়েছিলেন, আপনারা আমরা সবাই জানি। উনি জেল ছাড়া হয়েছেন 74 সালে ডিসেম্বর মাসে। শুধু 74 সালে ডিসেম্বর না, অক্টোবর নভেম্বরে হবে। শুধু জেল থেকে মুক্তিই পান নাই, উনি কিন্তু জাতিসংঘে গিয়েছিলেন, বক্তৃতা রেখেছেন। আবার তারপর আমি বলি, পাকিস্তানে উনি লাল গালিচা সম্বর্ধনা নিয়েছেন সেই সময়কার রাষ্ট্রপতির সাথে, প্রধানমন্ত্রীর সাথে। তো আমি কে এটা জন্মটা দিয়ে গেল আমি আর নাম বলতে চাচ্ছি না, কিছু বলতে চাচ্ছি না। আর জামাতকে পতাকা দেওয়া যদি তাই হয়, যে প্রথম শুরু করে হয়তো ফোঁটাটা একটু কম থাকে, কিন্তু প্রথম ফোঁটা যে করে অপরাধী কিন্তু মূলত সেই। 96 আগে জামাতের কোনো মন্ত্রী হয় নাই। 96 নূর মাওলানা নামে জামালপুরের একজন কুখ্যাত রাজাকার আছে, আমার বাড়ি জামালপুর। ওনাকে কে পতাকাটা দিয়েছিলেন আমি শুধু জানতে চাই। তো এই যে আমি কথা বলবো ডাবল স্ট্যান্ডার্ড ভাবে, নীতিগত ভাবে যদি বলি, জিয়া রহমানের শাসনটাকে যদি আমি ধরিয়ে নিলাম যে জিয়া রহমান ওইখানে ইলিগালি আসছে, বেশ ফাইন। জিয়া রহমান ইলেকশন দিয়েছে,
ইলেকশনে অনেকে অ্যাটেন্ড করেছে। শুধু তাই না, আজকে জীবিত আছেন উপনেতা সংসদের সৈয়দা সাজেদা চৌধুরী, উনি অ্যাপ্লিকেশন করে কিন্তু বাকশাল থেকে জিয়া রহমানের কাছ থেকে কিন্তু আবারও রাজনীতি করা আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়েছিলেন। জিয়া রহমানই কিন্তু আওয়ামী লীগকে আবার বাকশাল থেকে আওয়ামী লীগে রূপান্তরিত করে ফেরত দিয়েছিলেন। যদি নীতিগত ভাবেই যদি আসে, এরশাদের 9 বছর আপনারা কি ধরবেন? এরশাদ এখন না বিরোধী দল না সরকারি দল, এরশাদ একটা এটা কি বলবো, যে যে জিনিসটা সিদ্ধ হয় না, আমরা মহিলারা যখন রান্না করি বলি এটা দরকাজটা হয়েছে, এটা জীবনেও সিদ্ধ হবে না। এরশাদ এরকম একটা অসিদ্ধ মানুষ। বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে তৃতীয় মাত্রার আরো একটি নতুন পর্ব দেখবার জন্য আমন্ত্রণ আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাই বসা আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদদাতা শাবান মাহমুদ। ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় নীলুফার চৌধুরী মনি। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। শাবান, প্রথম এসেছেন, আপনাকে বিশেষভাবে স্বাগত। এবং প্রথমে একটু শুনতে চাইব যে গত কয়েক মাস ধরে, বিশেষ করে 1 জুলাইয়ের পর থেকে জঙ্গি আতঙ্কে গোটা বাংলাদেশ, এবং এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য জায়গায়, কারণ তাদের দেশের মানুষও এখানে থাকে। জঙ্গিবাদ নির্মূলে কতটা সফল হতে পারল বাংলাদেশ মনে হয় আপনি, বা নিয়ন্ত্রণে? চূড়ান্ত বিশ্লেষণের সময় বোধহয় আসেনি, তবে 1 জুলাই হলি আর্টিজানে, গুলশানের হলি আর্টিজানে যে রেস্টুরেন্টে খুব ভয়ঙ্কর ভাবে জঙ্গি হামলা হয়েছিল এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, তারপর থেকে আমরা লক্ষ্য করেছি যে জঙ্গিবাদের বিরুদ্ধে সামগ্রিকভাবে একটি সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ জঙ্গিবাদের বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তোলা, এটি একটি সতর্কতামূলক, সচেতনতামূলক একটি আন্দোলন। একটি বলা যেতে পারে যে শিশুদের মধ্যেও জঙ্গিবাদের বিরুদ্ধে এক ধরনের ঘৃণাবোধ তৈরির যে প্রচেষ্টা সরকারি মহলের, সরকার উচ্চ পর্যায়ের মহল থেকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সবকিছু মিলে, এমনকি মনিয়াপার উদ্দেশ্যে বলছি যে উনি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় নেত্রী, বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা তারা বলছেন। তারা জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথাও তারা বলার চেষ্টা করছেন, যদিও তাদের বক্তব্যের সাথে সেই ধরনের কর্মসূচি আমরা এখনো খুঁজে পাইনি। তবে আমরা ধরে নিতে চাই যে জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপির নীতিগত অবস্থান রয়েছে। সব মিলে গত কয়েক মাসে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে আহ্বান জানিয়েছেন জাতির প্রতি, তিনি বারবার যে আহ্বান অব্যাহত রেখেছেন এই জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার, সেই আহ্বানের প্রতি আমার মনে হয় যে জাতি বা দেশবাসী রেসপন্স করছে এবং সব কর্নার থেকে যে ধরনের কালেকটিভ প্রচেষ্টা অব্যাহত রয়েছে তার একটি প্রতিফলন আমরা পাচ্ছি। আমি খুব আশাব্যঞ্জক জায়গা থেকে বিশ্লেষণ করতে চাই। একটি বক্তব্য আছে যে আন্তর্জাতিক সংশ্লিষ্টতা এদের রয়েছে, বিশেষ করে আইএস এর সঙ্গে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি বলা হচ্ছে, এবং তারা বলছে যে তাদের এই বিষয়টি তারা নিশ্চিত। বাংলাদেশ সরকার বা সেটি খুব একটা স্বীকার করতে চাইছে না। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে আইএস এর সঙ্গে আবার আপনি যখন দেখেন যে এটি নির্মূল করা বা এটি নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে, এরকম একটা আশাবাদ যেমন আছে। 2 দিন আগেই আমরা দেখলাম যে র্যাব 2 দম্পতিকে ধরলো, 2 জোড়া, এবং সেখানেও বলা হচ্ছে যে এরা যেসব তথ্যাদি দিয়েছে তাতে কিছু কিছু গ্রুপ আছে এখনো সক্রিয়, যারা বড় কোনো অপারেশন চালানো বা বিশেষ বিশেষ ব্যক্তিকে টার্গেট করে অপারেশন করবার প্ল্যান করছে। এটি র্যাবের ভাষ্য। আতঙ্কটা তো, উদ্বেগটা তো কাটছে না। র্যাবের ভাষ্যের ভেতর দিয়ে প্রমাণিত হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্ততপক্ষে তারা তাদের অনুসন্ধানে বেরিয়ে আসছে। জঙ্গি তৎপরতা সম্পর্কে তারা কিন্তু খুব তাৎক্ষণিকভাবে
অথবা জঙ্গি তৎপরতা সম্পর্কে তাদের অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে মূল চিত্রটি উঠে আসছে, যেটি আমরা কিন্তু হলি আর্টিজানের এই ঘটনার, দুঃখজনক ঘটনার আগে এমনটি আমরা লক্ষ্য করিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অনুসন্ধানের ভিত্তিতে তারা আমাদেরকে একটি আভাস দিচ্ছেন বা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে জঙ্গিরা কোথায় কোন অবস্থানে আছে সেটি তারা নির্ণয়ের জন্য নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে অনুসন্ধান করে তাদের কাছে একটি চিত্র অন্তত পক্ষে তারা দাঁড় করাতে পেরেছে। সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, অভিযান চালাচ্ছে। আপনি জানেন যে কল্যাণপুরে, রাজধানী কল্যাণপুরে সম্প্রতি পুলিশি অভিযান একটি সফল অভিযান হিসেবেই কিন্তু চিহ্নিত হয়েছে দেশবাসীর কাছে। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, এটি একটি পজিটিভ দিক। আর আপনি যেটি বলেছেন পুরোপুরি নিয়ন্ত্রণ তো বাংলাদেশ কেন, সারা বিশ্বে আন্তর্জাতিক সংশ্লিষ্টতা, জঙ্গি গোষ্ঠী বলেছেন সে আন্তর্জাতিক সংশ্লিষ্ট, অর্থাৎ আইএস এর কোন ব্রাঞ্চ বা শাখা হয়ে বা তাদের পক্ষ হয়ে এই জায়গা কোন গ্রুপ কাজ করছে কিনা সে বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু দুই ধরনের বক্তব্য আসছে। কখনো কখনো তারা মনের অজান্তেই বলছে যে আইএস এর সাথে সংশ্লিষ্টতা রয়েছে, আবার কখনো কখনো তারা বলছে যে না, আইএস এর কোন অস্তিত্ব বাংলাদেশে নেই। কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের যেটি মনে হয়েছে, আইএস এর আদলে ওই আদর্শের ধারাবাহিকতায় বাংলাদেশে একটি গ্রুপ সক্রিয় রয়েছে। আইএস বিশ্বব্যাপী যেভাবে জঙ্গি সন্ত্রাস পরিচালনা করছে এবং জঙ্গি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশগুলোতে অশান্তি সৃষ্টি করার জন্য, সন্ত্রাস সৃষ্টি করার জন্য, তাদের আদর্শের অনুকরণে বাংলাদেশে একটি গ্রুপ, অদৃশ্য একটি গ্রুপ তা রয়েছে। এ বিষয় নিয়ে অন্ততপক্ষে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। আইএস এর ব্রাঞ্চ হয়ে বা তাদের শাখা হয়ে এখানে কাজ করছে, মানে ভাবাদর্শ আছে, কিন্তু অন্যান্য যোগাযোগ, কিন্তু তাদের এরকম যোগাযোগ আছে কি মনে হয় যে তারা অস্ত্র, অর্থ এগুলো তাদের কাছ থেকে পাচ্ছে? এই সন্দেহ তো অবশ্যই আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের ভেতর দিয়েও তো এই সন্দেহটাকে মানে জাস্টিফাই করে। ধরেন যে আইএস যদি অর্থ দেয় বা আল কায়দা যদি এদের অর্থ দেয়, অস্ত্র দেয়, তাহলে তো শাখা ঘোষণা করার না করার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একই তো না। সরাসরি আইএস অস্ত্র দেয় কিনা বা তালেবান তারা অস্ত্র দিচ্ছেন কিনা তা আমি ওই জায়গায় যাব না। তবে আমি মনে করি যে যারা জঙ্গিবাদ এখানে সৃষ্টির ভেতর দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়, তারাও এর অর্থ যোগানদাতা হতে পারেন। কারণ তারা বাংলাদেশ থেকে অর্থ না দিলেও তাদেরও তো অনুসারী রয়েছে সারা বিশ্বে, এবং তাদেরকে প্যাট্রোনাইজ করার জন্য তো বিশ্বব্যাপী একটি মৌলবাদী গোষ্ঠী রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই আইএস কে কারা প্রমোট করছে। অন্ততপক্ষে গণতান্ত্রিক কোন শক্তি কিন্তু আইএস কে বা আইএস এর অনুসারীদের প্রমোট করছে না। আপনি যুক্তরাষ্ট্রের যে বিষয়টি তুলে ধরেছিলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বমহলদের একটি অংশ তো অবশ্যই সারা বিশ্বে এই আইএস এর বা আইএস এর বাইরেও এই আদলে কিছু ভিন্ন নামের অর্গানাইজেশন গুলোকে প্যাট্রোনাইজ করছে। কাজেই আমি আপনার বক্তব্যকে উড়িয়ে দিচ্ছি না যে তাদের যদি প্যাট্রোনাইজ থাকে বা তাদের অর্থের যদি যোগান থাকে সেক্ষেত্রে কিভাবে, কিন্তু আমার কাছে সন্দেহ হচ্ছে যে যারা ইন্টারন্যাশনালি এটিকে কন্ট্রোল করছেন তারা সরাসরি বাংলাদেশে এখন পর্যন্ত এই সুযোগটি গ্রহণ করতে পারছে বলে আমার মনে হয় না। কিন্তু আমার কাছে এটি অবশ্যই মনে হয় যে বাংলাদেশের এই নির্বাচিত সরকারকে অন্ততপক্ষে যারা সহযোগিতা করতে চায় না বা বাংলাদেশের নির্বাচিত সরকার যদি বেকায়দায় পড়ে, আন্তর্জাতিক যে মহলটি অন্য একটি গোষ্ঠীকে এই জায়গায় নিয়ে আসতে চায়, নিশ্চয়ই সরকারের রদবদল শুধুমাত্র আমাদের বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে হয় না। এখানে আন্তর্জাতিক একটি মহলের সবসময় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তাদের একটি ইন্ধন থাকে অথবা তাদের একটি পৃষ্ঠপোষকতা থাকে। ওই গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠীর এই তৎপরতাকে নানানভাবে উৎসাহিত করার চেষ্টা করছে বলে আমার সন্দেহ। আসবো আপনার কাছে। নীলুফার চৌধুরী মনি, এই পরিস্থিতি যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আপনার সর্বশেষ পর্যবেক্ষণ কি? এবং আরেকটি প্রশ্ন, যে সাবান মাহমুদ বলছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জঙ্গিবাদের বিরুদ্ধে বলছে, এ কথা ঠিক, যদিও বলছেন যে তেমন কোনো কর্মসূচি তাদের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিএনপির পক্ষ থেকে একসময় জাতীয় ঐক্যের কথা বলা হয়েছিল, পরে বলা হয়েছে যে সরকার যেহেতু এখানে উৎসাহ নিচ্ছে না। আমরা পত্রপত্রিকায় দেখলাম যে বিএনপি নিজেরাই উদ্যোগী হয়ে এক ধরনের সংলাপ বা জাতীয় সংলাপ বা ঐক্যের একটা উদ্যোগ নেবে, সরকার না চাইলে সরকারের বাইরের শক্তিগুলোকে নিয়ে। সে বিষয়ে আর পরে কোনো পদক্ষেপ বা কার্যক্রম লক্ষ্য করা যায়নি। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমাদের শাবান মাহমুদ যে কথাগুলো বললেন, আমি ওনার কথার সাথে, উনি যে পত্রিকায় আছেন, আজকে একটা রিপোর্ট আছে ওই পত্রিকায়, বাংলাদেশ প্রতিনিধি না, ওনার না, আমি জানি না ওনার কিনা আমি জানি না, বিশেষ প্রতিনিধি হতে পারে,
এখন উনি যদি বিশেষ প্রতিনিধি হয় আমি জানি না। না, জাতীয় বডিগুলোতে কয়েকজন বিশেষ প্রতিনিধি। যাই হোক, এখন অনেক সময় নাম প্রকাশও করেন না অনেকে, আমরা যতটুকু জানি। যাই হোক, যেটা বলছিলাম যে গত কয়েকদিন আগে জঙ্গি সন্দেহে যে ক্রসফায়ার দিয়ে যে